কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। সেদিন রাত্রে একজন মক্কেল পাকড়াবার উদ্দেশ্যে বড়দার একটি ক্লাবে গিয়েছিল। মক্কেলের সঙ্গে দেখাও হয়েছিল। এখন বাসায় ফিরবার জন্য ক্লাবের সামনেই ফুটপাতে দাঁড়িয়ে একটা অটোরিকশা ধরবার মতলবে ছিল। রীতিমতো ধনী ছাড়া এই অভিজাত ক্লাবের কেউ সভ্য হতে পারে না। তবে কিছু বড় বড় অফিসারও এই ক্লাবের সভ্য আছেন। এমন সময় দেখি ক্লাবের সিঁড়ি দিয়ে নেমে আসছেন একজন ভদ্রলোক। ৩-৪টে ধাপ, তারপর ফুটপাত, তারপর রাস্তা। ভদ্রলোকের বয়স 40 বছরের এদিক বা ওদিকে। পরনে বেশ দামি স্যুট, পায়ে চকচকে দামি জুতো। তার চলার ভঙ্গি দেখেই বুঝেছিল তিনি প্রচুর মদ্যপান করেছেন, পা টলছে। ট্রাফিক পুলিশ হয়তো হাত বাড়িয়েছিল। অনেকগুলি গাড়ি আটকে ছিল, পুলিশ হাত নামিয়েছে। পরপর অনেকগুলি গাড়ি বেশ জোরে আসছে। তাদের মধ্যে একটা ডাবল ডেকার বাস প্রায় ফুটপাত ঘেঁষে জোরে চলেছে। ভদ্রলোকের হুঁশ নেই, তিনি তো এখন অন্য জগতে বিচরণ করছেন। ফুটপাতে সোজা গিয়ে প্রায় রাস্তায় নেমে পড়েছেন। আর মাত্র কয়েক সেকেন্ড ভদ্রলোক নির্ঘাত ডাবল ডেকারের বিরাট চাকার তলায় পড়বেন। আমি ভদ্রলোককে ধরে ফেললুম। বাসখানা হুশ করে বেরিয়ে গেল। মাতাল হলেও ভদ্রলোকের তখনও কিছু জ্ঞান ছিল। আমি তাকে ধরে ফেলার সঙ্গে সঙ্গে তার বোধহয় চমক লেগেছিল এবং কি বিপদ ঘটতে যাচ্ছিল বুঝতে পেরে তিনি আমাকে পাল্টা জড়িয়ে ধরে বললেন, খুব বাঁচিয়েছ তো আমাকে। কাল না পরশু এক স্কুলের দিদিমণি সাইকেল চড়ে যাচ্ছিল, ডাবল ডেকারের নিচে পড়ে মরে গেছে। তবে আমি যদি এখন মরে যেতুম তাহলে একজন খুশি তো। কি সব বাজে বকছেন, চলুন আপনাকে আপনার গাড়িতে তুলে দিয়ে আসছি। হ্যাঁ, আমার একখানা রোলস রয়েস আছে বটে, কিন্তু কোথায় রাখলুম মনে করতে পারছি না। তবে এখানে কেন, সারা বড়দায় এখন মাত্র 2টি রোলস আছে। একটি ফতে সিং গাইকোয়াড়ের, অপরটি আমার। আমি দেখলাম ক্লাবের পাশেই ফাঁকা জমিতে 15-16খানা গাড়ি পার্ক করা হয়েছে। সবকটা অ্যাম্বাসেডার, মার্সিডিজ বা প্রিমিয়ার পদ্মিনী, কিন্তু রোলস রয়েস রয়েছে মাত্র একখানে, ক্রিম আর ব্লু রঙের। আমি তাকে ধরে ধরে তার গাড়ির কাছে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার ড্রাইভার কই? আমার ড্রাইভার নেই। মনে মনে ভাবছি বোধহয় সঙ্গে ড্রাইভার আনেননি। কিন্তু এই লোক তো এখন যে অবস্থায় আছে তাতে এর পক্ষে এখন গাড়ি চালানো অসম্ভব। এখনই অ্যাক্সিডেন্ট করবে। আমি কি গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দেব? রোলস চালাবার আমার অনেক দিনের বাসনা। আজকাল আর রোলস গাড়ি তৈরি হচ্ছে না, এই একটা সুযোগ পাওয়া গেছে। কিন্তু আমার মনের কথা বোধহয় ভদ্রলোক শুনতে পেয়েছিলেন। বললেন, বাবা, আমার প্রাণটা তো বাঁচালে, কিন্তু এখনো বাঁচেনি। অবস্থা তো বুঝতে পারছো। এখন গাড়ি চালালে আবার অ্যাক্সিডেন্ট। তা তুমি গাড়ি চালাতে পারো? আমার রোলস অবশ্যই জলের মতো চলে, কোনো ভয় নেই। নাও, উঠে পড়ো, আমি তোমার পাশে বসছি। গাড়িতে উঠবার পর বললেন, সোজাই চলো, আমি থাকি ছানিতে। আমার বাড়িখানার নাম গ্রিন পার্ক। চিনতে অসুবিধে হবে না। আমার বাড়িতে চলো, একটু ড্রিঙ্ক করবে। তারপর ভদ্রলোক বিড়বিড় করে কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেলেন। ঘাড় ফিরিয়ে দেখলুম তিনি সিটের গায়ে হেলান দিয়ে চোখ বুজে বসে ধ্যানস্থ। ঘুমিয়ে পড়লেন নাকি?
কই স্টার্ট দাও, স্টার্ট দিলে আমার গাড়ি নিজেই চলবে। আমি চমকে উঠেছিলাম। যাই হোক, তার কথাই ঠিক। স্টার্ট দিয়ে গাড়ি ছেড়ে দিল। অনেক পুরনো গাড়ি, কিন্তু এখনো কি সুন্দর চালে, সত্যিই জলের মতোই চলছে। সয়াজি বাগের পাশ কাটিয়ে বড়দা রেল স্টেশনের সামনে দিয়ে এসে মেন রোড ধরে ছানির দিকে চলল। বাসে যাবার পথে ছানি চিনেছিল। এখান থেকে 4-5 মাইল হবে বোধহয়। আমার অনেক দিনের স্বাদ পূর্ণ হলো। রোলস রয়েস চালাচ্ছে। ভদ্রলোক আবার ধ্যানস্থ হলেন, নির্বাক। আমি ভাবছি ভদ্রলোক বুঝি এবার সত্যিই ঘুমিয়ে পড়লেন। এদিকে ছানি এসে গেল। আবার চমকে উঠল। ভদ্রলোক হঠাৎ বললেন, ওই দেখো, বাঁদিকে গেটের মাথায় সবুজ আলো জ্বলছে, সোজা গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ো। আমি গাড়ির গতি কমিয়ে গেটের ভেতর ঢুকে খুব আস্তে যাচ্ছি। আর একটু এগিয়ে চলো, গাড়িটা গ্যারেজ করে দিই, তারপর তুমি আমার সঙ্গে বাড়ির ভেতরে যাবে। গাড়ি গ্যারাজ করে দুজনে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে চলল। ভেবেছিলাম সাহেবের গাড়ি ঢুকতেই বুঝি দারোয়ান আর দালি বেয়ারার দল ছুটে আসবে, কিন্তু কেউ এলো না। বাড়িতে যে আর লোক আছে বলে মনেই হলো না। কি ব্যাপার, এত বড় বাড়ি, ভদ্রলোক তো রীতিমতো ধনী বলেই মনে হচ্ছে, অথচ বাড়ি অন্ধকার, লোকজনের দেখা নেই। যাই হোক, তাকে অনুসরণ করে বাড়ির ভেতরে ঢুকলুম। তিনি সুইচ টিপে আলো জ্বাললেন, নিজেই দরজা বন্ধ করে বললেন, চলো ওপরে আমার ঘরে যাই, আমার স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দেবো। এত রাত্রে স্ত্রীর সঙ্গে আলাপ? আমি মনে মনে শঙ্কিত হই। ভদ্রলোকের নামটাও এখনো জানা হলো না। কার্পেট মোড়া কাঠের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি বললেন, তোমার নামটা কি বললে না তো? আমার নাম অসিত চৌধুরী। না, আমি তোমার নাম শুনিনি। আমার নাম হিম্মত ভাইসা। হিম্মত ভাইসা? আরে এই নামটাই তো জয়ন্ত আজ সকালেই বলেছিল। এদের বিরাট ইন্ডাস্ট্রি, বিজ্ঞাপনের জন্যেও বিরাট বাজেট, বছরে বোধহয় 10-15 লাখ। ইস, এমন যদি একটা ক্লায়েন্ট পাওয়া যেত তাহলে নিজেই একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি খুলে বসতাম, কিন্তু ওদের সমস্ত বিজ্ঞাপন পরিচালনা করে আহমেদাবাদের শিল্পী অ্যাডভার্টাইজিং। তুমি কি আমার নাম শুনেছ? আমাদের কয়েকটা কারখানা আছে, মেশিন তৈরি হয়। এছাড়া প্রেসার কুকার আর সাবানেরও একটা কারখানা আছে। হ্যাঁ, আপনার নাম শুনেছি। শুনেছ? আমি কিন্তু ফিল্ম স্টার নই। যাই হোক, আমার স্ত্রীকে দেখে বলি, এই সুদর্শন ছোকরাটি না থাকলে তুমি এতক্ষণে বেদাবা হতে। তারপর দেখো না কি মজাটাই না হয়। ধনীর বাড়িতে রাতে মজা দেখার ইচ্ছে আমার ছিল না, তবুও যখন একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচিত হয়েছি, তখন দেখাই যাক না ওকে ধরে কিছু করতে পারি কিনা। কিন্তু আমি বোধহয় হিম্মত ভাই শাহকে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেলেই ভালো করতাম। আজ শুনবেন জেমস হেডলিসের লেখা থ্রিলার উপন্যাসের বাংলা রূপান্তর চক্রান্তের মায়াজালে। বাংলা রূপান্তর চিরঞ্জীব সেন। আমাদের উপস্থাপনায় এই গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লাগে আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই ভুল করবেন না। শুরু হচ্ছে জেমস হেডলিসের লেখা থ্রিলার কাহিনীর বাংলা রূপান্তর চক্রান্তের মায়াজালে, পর্ব বন্দি প্রেমী। দেওয়ালে ডিজিটাল ক্লক ছিল, দেখে বললেন, আমার স্ত্রী বোধহয় শুয়ে পড়েছে, তবে শুয়ে পড়লেও ঘুমিয়ে পড়েনি, বই পড়ছে, নভেল পড়তে খুব ভালোবাসে। তুমি আরাম করে ওই চেয়ারটায় বসো। বেশ বড় সাজানো ঘর, মেঝের কার্পেট, আসবাবপত্র, পর্দা, দেয়ালের ছবি, সবকিছু দামি, কিন্তু সারা ঘরখানায় পরিচ্ছন্নতার অভাব। অ্যাস্ট্রে উপচে ছাই পড়ছে, মেঝেতে কয়েক টুকরো কাগজ, টিপয়ের ওপর খালি কাপ ডিস। বাড়িতে কি কোনো ভৃত্য বা কাজের লোক নেই? কি ড্রিঙ্ক করবে? আমার কাছে সব আছে,
জানো তো, গুজরাটে সুরা নিষিদ্ধ, তবে আমার পার্সোনাল পারমিট আছে। গুজরাটে প্রচুর বিলিতি মদ পাওয়া যায়। এসব আসে আরবশাহী দেশ থেকে নৌকো করে। তা তুমি কি খাবে বলো? একটু একটু পান করা অভ্যেস থাকলেও এত বড় একজন লোকের সামনে ড্রিঙ্ক করব কি করে, তাই বললাম। আমি ড্রিঙ্ক করি না। তাই কি হয়? তুমি আমার বন্ধু, আমার প্রাণ বাঁচিয়েছ। আচ্ছা ঠিক আছে, একটা লেমনেডের সঙ্গে জিন মিশিয়ে দিচ্ছি, খাও, ভালো লাগবে। খিদে হবে, সুনিদ্রা হবে। তুমি কি করো? বিজ্ঞাপনের কাজ করি। বিজ্ঞাপন? বাহ, বেশ তো, ভারী মজার কাজ। তা কেমন রোজগার হয়? এমন বিশেষ কিছু নয়, চলে যায়। তার মানে তুমি লাইনে সুবিধে করতে পারছো না, তা তোমার পোশাক দেখে বুঝতে পারছি। ভদ্রলোক আলমারি খুলে একটা শিশি বার করলেন, তারপর আরেকটা শিশি থেকে একটা ট্যাবলেট নিলেন। ঔষধ খাবার একটা গেলাসে প্রথমে সেই ট্যাবলেটটা দিলেন, একটু জল দিয়ে নাড়তে ট্যাবলেটটা গলে গেল। তারপর সেই শিশি থেকে কয়েক ফোঁটা ওষুধ মিশিয়ে সেটুকু খেয়ে নিয়ে রুমালে মুখ মুছে একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে একটা দামি সিগারেট ধরালেন। একবার ভাবলাম যে বলি, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি আমার অবস্থা ফিরিয়ে ফেলতে পারি। কিন্তু তখনই মনে পড়লো কাল সকালেই হয়তো ভদ্রলোক সব ভুলে যাবেন, আমাকে চিনতেই পারবেন না। আমি চুপ করে তার সোনার সিগারেট কেসটা দেখতে দেখতে ভাবলাম, এবার কেটে পড়া যেতে পারে। এখান থেকে আমার বাড়ি বেশ দূরে, এখন বাস পাওয়া যাবে কিনা জানি না, অটো রিক্সার ভাড়া অনেক লেগে যাবে। উনি সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, কি বললে? চলে যায়? তবু মাসে কত টাকা হয়? এই 2500 মতো। 500 মোটে? এতে কি আজকাল একজন ছোকরার চলে নাকি? বিয়ে করনি তো? আগে না, বিয়ে করবার ইচ্ছে বা সাহসও নেই। ঠিক বলেছ, বিয়ে করতে হলে সাহস দরকার। তা শোনো বাবু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমার জন্য আমার কিছু করা উচিত। আমার বুক দূরে দূরে করতে থাকে। ভদ্রলোক বোধহয় তার কোম্পানিতে কোথাও একটা চাকরি বা মোটা অঙ্কের বিজ্ঞাপনের ভার দেবেন। তবু আমি বলি, এ কি বলছেন, আমি তো কর্তব্য করেছি, যে কোনো লোক হলে এই কাজই করত। তিনি এ কথায় কান দিলেন না, আমাকে জিজ্ঞাসা করলেন, কতদূর লেখাপড়া করেছো? ড্রাইভিং লাইসেন্স আছে? ভাবলাম বুঝি আমাকে চাকরিতে বহাল করে একখানা গাড়িও দেবেন। সাহস করে বলি, বিএ পাশ করেছে, না আমার ড্রাইভিং লাইসেন্স নেই। ঠিক আছে, লাইসেন্স করিয়ে দেবো। শোনো, আমার একজন বিশ্বাসী সোফার চাই, শুধু আমার রোলসটাই চালাবে। এছাড়া আমার কিছু ব্যক্তিগত কাজ করে দেবে। তোমাকে আমি মাসে 1000 টাকা মাইনে দেব। আমার বাড়িতে ব্রেকফাস্ট করবে। গ্যারেজের মাথায় বাথরুম সংলগ্ন থাকার ভালো ঘর আছে। কোনো হোটেলে খাবার খাবে এবং সে বাবদ তোমাকে আরও 200 টাকা দেব। বাড়তি কিছু কাজ করলে বাড়তি টাকা। তুমি যে আমার ড্রাইভার তা কেউই বুঝতে পারবে না। তোমাকে কালই ভালো স্যুট কিনে দেব। ইচ্ছে করলে তুমি আজ রাতে এখানে থেকে যেতেও পারো। এখন ছানি থেকে বরোদা যাওয়ার বাস বন্ধ হয়ে গেছে, থেকেই যাও। কি এ কাজ করবে নাকি লজ্জা করবে? মাইনেটা ভালো, বাড়তি সুবিধাও রয়েছে, তবুও ড্রাইভারের চাকরি, মন সাড়া দিচ্ছে না। এর চেয়ে উনি যদি আমাকে একটা থোক টাকা দিয়ে দিতেন তাহলে আপত্তি করতাম না। তাই আমি বলতে যাচ্ছিলাম, আপনাকে অফিসে পৌঁছে দিয়ে বাকি সময় আমি কি করব? বরং আপনার অফিসে কোনো একটা কাজ দিন আমাকে। হিমত, আমাদের ড্রাইভারের কোনো দরকার নেই। দৃঢ় কিন্তু সুরেলা নারী কণ্ঠ শুনে আমি চমকে উঠে ঘাড় ফিরিয়ে যেন একটা ইলেকট্রিক শক খেলাম। তিনি কখন ঘরে ঢুকেছেন আমি টেরই পাইনি। অপূর্ব সুন্দরী এক নারী, পরনে গোলাপি রঙের প্রায় স্বচ্ছ একটি নাইটি, যা ভেদ করে দেহসৌষ্ঠব স্পষ্ট ফুটে উঠছে। আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। বয়স 30 পার হয়েছে, কিন্তু এমন সুন্দরী নারী আমি আজ পর্যন্ত দেখিনি। এই যে চন্দ্রা, তুমি এখনো ঘুমোওনি? এই সুন্দর ছোকরাটির নাম অসিত চৌধুরী।
এই ছোকরা না থাকলে এতক্ষণে তুমি বিধবা হয়ে যেতে। সাক্ষাৎ মৃত্যু থেকে অসিত আমার প্রাণ বাঁচিয়েছে, এর জন্য আমি অসিতের কাছে কৃতজ্ঞ। আশা করি তুমিও একটু হেসে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। বলো অসিত, কি হয়েছিল? আমি বললে আমার কথা চন্দ্রা বিশ্বাস করবে না। চন্দ্রা আমাকে চেয়ে দেখলেন এবং ভালো করেই দেখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমার স্বামী এখন যে অবস্থায় রয়েছে তাতে তার কথা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি সত্যি ওর প্রাণ বাঁচিয়েছো? হ্যাঁ, মিস্টার শাহ অন্যমনস্ক ছিলেন। আমি না ধরে ফেললে উনি সত্যিই চাপা পড়তেন। কিন্তু এ আর কি, আমি ঘটনার পূর্ণ বিবরণ জানাতে যাচ্ছিল, কিন্তু আমার প্রতি মহিলার ঘৃণাপূর্ণ তীক্ষ্ণ দৃষ্টি দেখে আমি থেমে গেলাম। এ আর কি করেছো? আমি হলেও করতাম। আর তাছাড়া ডাবল ডেকারের ড্রাইভার যে ব্রেক কষতো না, তা তুমি জানলে কি করে? সে কি চন্দ্রা, ড্রাইভারের ব্রেক কষার সময় ছিল না। আমি আজ ঠিকই মরতুম। না না, তুমি ওকে ধন্যবাদ জানাও। থামো, তোমার কাছ থেকে আমি কিছু শুনতে চাই না। কথা শেষ করে হেম্মত ভাইয়ের গোল্ড কেস থেকে একটা সিগারেট বার করে নিজেই ধরালেন। আমার তখন মাথা ঘুরে গেছে, শিরায় শিরায় রক্তস্রোত চঞ্চল হয়ে উঠেছে। চাকরিটা নিলে আমি এই মহিলাকে দেখতে পাবো, মাঝে মধ্যে ওর সঙ্গে কথা বলতে পারবো, হয়তো পাশে বসতেও পারবো। আমি হিম্মত ভাইয়ের দিকে চেয়ে বলি, ঠিক আছে মিস্টার স্যার, আমি এই চাকরি নিলাম, আমার ভালোই লাগবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি যে কি সাংঘাতিক চক্রান্তে পা দিলুম তা কি আর তখন জানতুম? সিগারেটের ধোঁয়া ছেড়ে বুড়ো কুঁচকে চন্দ্রা বললেন, তাই বলে অজ্ঞাত একজন ছোকরাকে তুমি চাকরি দেবে? ওসব পরে খোঁজ করে দেখা যাবে। এখন তুমি এখনই কাজে লেগে যাও অসিত। গাড়িখানা গ্যারেজে তোলা হয়ে গেছে। কাল আমাকে অফিসে পৌঁছে দিয়ে ফেরার পথে তোমার মালপত্র নিয়ে আসবে। এই নাও তোমার ঘরের চাবি। সকাল 9:30 আমি বেরোবো। আমি চাবিটা হাতে নিয়ে বললাম, থ্যাংক ইউ স্যার। স্যার শব্দটি উচ্চারণ করে আমি হিম্মত ভাইয়ের সঙ্গে প্রভুভৃত্য সম্পর্ক পাকা করে নিলাম। আমি মনে মনে অত্যন্ত পুলকিত। আপাতত না হয় ড্রাইভারের চাকরিই করলুম, স্বাধীন ভারতে সব কাজেরই মর্যাদা আছে, তারপর একদিন সুযোগ বুঝে অন্য প্রস্তাব করা যাবে। ঠিক আছে অসিত, তুমি তাহলে এখন যাও। আজ আমি ক্লান্ত, এখনই শুয়ে পড়ব। এইখানে এসো, ওই দেখো তোমার ঘর। হিম্মত ভাই আমার কাঁধে হাত রেখে ঘর দেখিয়ে দিলেন। গুড নাইট স্যার। গুড নাইট ম্যাডাম। ম্যাডাম আমার দিকে ফিরেও চাইলেন না। আমি চাবি হাতে ঘর থেকে বেরিয়ে এলাম। গ্যারেজটা বিল্ডিংয়ের বাইরে নয়, বিল্ডিং সংলগ্ন। 4খানা গাড়ি থাকতে পারে এমন প্রশস্ত গ্যারেজ, এবং তার উপর 4 জন ড্রাইভার আরামে থাকার মতো 4টে ঘর, প্রতিটি ঘর পৃথক। ড্রাইভারের থাকার ঘর দেখে আমি তো অবাক। ঘর বেশি চওড়া নয়, তবুও 12 ফুট তো হবেই, লম্বা অনেকটা, বোধহয় 20 ফুট। সামনের দিকে গ্রিল দেওয়া চওড়া জানালা, স্প্রিংয়ের গদি বসানো খাট, গদি আটা বসবার চেয়ার, লেগবার টেবিল, দেয়ালে বড় আয়না, আয়নার নিচে দাড়ি কামাবার সরঞ্জাম রাখবার সেল, ছোট একটা আলমারি, মাথায় সিলিং ফ্যান। এছাড়া ঘরের মধ্যে জলের বেসিন ফিট করা একটা টেবিল, টেবিলের ওপর একটা জনতা স্টোভ এবং হিটার। টেবিলের নিচে তাক রয়েছে, তাকে কয়েকটা ডিশ, প্লেট, চামচ, ছুরি, চা, চিনি, কফি, দুধ ইত্যাদি রয়েছে। আরও কিছু আছে বোধহয়, পরে দেখা যাবে। দেওয়ালে কয়েকটা ছবি সাঁটা আছে। আব্দুল নাকি কে একজন এই ঘরে থাকতো। লোকটা আগোছালো ছিল। কাল সকালে ঘরখানা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিতে হবে, আপাতত শুয়ে পড়া যাক। হিম্মত ভাই বলে দিয়েছেন সকালে 9টায় গাড়ি নিয়ে রেডি হয়ে থাকতে। উনি ঘড়ির কাঁটা ধরে বাড়ি থেকে বেরোন। কাল এই প্যান্ট শার্ট পরে গাড়ি নিয়ে বেরোতে হবে, অতএব আজ রাত্রিটা শর্টস পরেই শুয়ে পড়ি। জুতো মোজা খুলে জুতোর র্যাকে রেখে দিলুম। প্যান্ট শার্ট খুলে ভাঁজ করে বালিশের তলায় রেখে গেঞ্জি খুলে শুতে যাব, এমন সময় দরজায় কেউ ঠকঠক করে নক করল। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো ভৃত্য হবে, তাই আর প্যান্ট বার করলুম না। একটা তোয়ালে ঝুলছিল, সেইটা কোমরে জড়িয়ে নিয়ে দরজা খুলতেই দেখি দরজার ওধারে দাঁড়িয়ে রয়েছেন মিসেস চন্দ্রা। আমি ঘাবড়ে গিয়েছিলাম। কি ব্যাপার, এখন গাড়ি বার করতে হবে? ঘরে তো ইন্টারকম টেলিফোনও রয়েছে, তিনি তো সেই ফোনে বললেই পারতেন।
তবে কি ড্রাইভারের সঙ্গে প্রেম? মিসেস চন্দ্রা তার নাইটির উপর একটা চাদর জড়িয়ে এসেছিলেন। সেটি ঠিক করতে করতে বললেন, শোনো অসিত, আমাদের এখন কোনো ড্রাইভারের দরকার নেই। হিমত ভাই তোমার প্রতি হয়তো কৃতজ্ঞ, তাই ঝোঁকের মাথায় বলে ফেলেছেন। ওর শরীরটাও আজ ভালো নেই। কিন্তু ম্যাডাম, আমাকে মিস্টার শাহ চাকরিটা দিলেন, তাকে একবার জিজ্ঞাসা করলে হয় না? আরে তাকে আবার জিজ্ঞাসা করার কি আছে? সে নিজেও জানে তার এখন ড্রাইভারের কোনো দরকার নেই। তুমি চলে যাও। মিস্টার শাহকে জিজ্ঞেস না করেই চলে যাব? সেটা অভদ্রতা হবে না? বেশ তো, তিনি নিজেও যখন জানেন তার ড্রাইভারের দরকার নেই, তখন কাল সকালে যখন তার শরীর ও মেজাজ আরও ভালো থাকবে তখন তাকে বলেই চলে যাব। তাছাড়া ম্যাডাম, আমি এত রাতে ছানি থেকে বড়দা যাব কি করে? বাস তো বন্ধ হয়ে গেছে না? অটো রিক্সা পাবে। আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি এখনই এখান থেকে চলে যাও। আগের লোকই তো মাইনে পায়নি। আর দেরি করো না, জামা প্যান্ট পরো। আমার জেদ চেপে গেল। আমি যাব না, ভদ্রতা করে বললাম। মাইনে না পেলেও থাকবো, খুবই কষ্টে ছিল, থাকবার একটা ভালো জায়গা পেয়েছি, আর আপনি নিশ্চয়ই দুটো খেতেও দেবেন। আপনি দেখবেন ম্যাডাম, আমি আপনাদের ভালো সার্ভিস। আরে এ তো আচ্ছা লোক, বলছি চলে যাও তবুও যাবে না? তুমি দেখতে পাচ্ছ না যে বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই? একটা কুকুর পর্যন্ত নেই। আমাদের লোক রাখবার ক্ষমতা নেই। হিমত ভাইয়ের সঙ্গে কোম্পানির সম্পর্ক ভালো চলছে না, কোম্পানি ওকে তাড়িয়ে দেবে। তখন আমরা কোথায় যাব তার ঠিক নেই, উনি আবার এখানে থাকতে চাইছেন। এই নাও, এই 100 টাকার নোটটা নিয়ে এক্ষুনি কেটে পড়ো, আর বিরক্ত করো না। আমি তো ওই টাকা পাওয়ার মতো কিছু করিনি ম্যাডাম, টাকা আমার চাই না। আমি আপনার সব কথা শুনলো। আমি না হয় কাল সকালে মিস্টার শাহকে একবার বলে চলে যাব, কারণ চাকরিটা তিনিই আমাকে দিয়েছেন। বেশ, তাই করো, কিন্তু পরে আমাকে কিন্তু দোষ দেবে না। আমি তোমাকে সতর্ক করে দিয়েছি। বোকা কোথাকার। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আজ হিমত ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিলে? আমি প্রাণ বাঁচাবার কে ম্যাডাম? ওর আয়ু ছিল, উনি বেঁচে আছেন, আমি শুধু উপলক্ষ মাত্র। তবে ম্যাডাম, যদি আগে জানতুম যে আপনি চান মিস্টার শাহ মারা যান, তাহলে আমি ছুটন্ত ডাবল ডেকারের ভারী চাকার সামনে ওকে না হয় ধাক্কা দিয়ে ফেলেই দিতাম, টেনে নিতাম না। এই শোনো, আমি কিন্তু তোমাকে ন্যাকামো করতে বলিনি। ইডিয়েট কোথাকার। তোমার নিজের এখন মরবার যদি এত স্বাদ থাকে তাহলে মরো। বলতে বলতে তিনি চলে গেলেন। হায়, আমি যদি চন্দ্রা শাহের কথা সেই রাতে শুনতুম এবং গ্রিন পার্ক ছেড়ে চলে যেতুম। বরোদায় তথা পশ্চিম ভারতে সূর্য ওঠে দেরিতে এবং অস্ত যায় দেরিতে, তার মানে সকাল ছোট, বিকেল বড়। আমরা পূব ভারতে তথা কলকাতার ছেলে, সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠতাম, কিন্তু বরোদায় সূর্য উঠবার অনেক আগেই আমার ঘুম ভেঙে যায়। গ্রিন পার্কে 5:30টার সময় ঘুম ভেঙে গেল। বাইরে তখন যেন অন্ধকার, তবুও উঠে পড়লুম। প্রথমে স্থির করলাম ঘরকাটা গুছিয়ে নেওয়া যাক, সেই কাজে লেগে গেল। সিনেমা পত্রিকা থেকে কেটে নেওয়া কয়েকটা ছবি দেয়ালে সাঁটা ছিল, সেগুলো খুলে ফেললুম। মেঝেতে অনেক আজে বাজে কাগজ ইত্যাদি পড়েছিল, সেগুলো ঘরের কোণে জড়ো করে রাখলুম। টেবিলটা আগুছালা হয়েছিল, সেটাকে ঠিক করলুম। টেবিলের ওপর গুজরাটি একখানা সচিত্র পত্রিকা ছিল। যেটুকু গুজরাটি অক্ষর পরিচয় হয়েছিল তার দ্বারা দেখলুম পত্রিকাটির নাম আমাপাস। মরাটের ওপর একটা নাম ঠিকানা লেখা রয়েছে, আব্দুল ভাই খালেক, এবং ঠিকানা। শুনেছিলুম হিম্মত ভাইয়ের আগের ড্রাইভারের নাম ছিল আব্দুল। এই নাম ও ঠিকানা তাহলে সেই আব্দুলের। কোথায় একটা বইয়ে পড়েছিলুম মানুষের উচিত শত্রুর পরিচয় উত্তম রূপে জেনে নেওয়া। আমি মিত্র মনে করলেও চন্দ্রা শাহ আমাকে শত্রু মনে করে। আমিও তাকে আমার মিত্র মনে করতে পারি না, এবং উত্তম রূপে না হলেও তার এবং তার স্বামীর কিছু পরিচয় আমি এই আব্দুল ভাইয়ের কাছ থেকে জেনে নিতেই পারি। হিম্মত ভাইকে অফিসে পৌঁছে দিয়ে ফেরার পথে আমি লজিং হাউসে সব আমার মালপত্র আনতে এবং সেখান থেকে ফেরার সময় আব্দুল ভাইয়ের খোঁজ করব। যে কোনো কারণে হোক চন্দ্রা আমাকে গ্রিন পার্কে থাকতে দিতে চায় না, যাতে আমি সঙ্গে সঙ্গে বিদেয় হই। সেই জন্য সে আমাকে মোটা টাকা দিতে চেয়েছিল। কেন সে আমাকে একটা রাত্রিও থাকতে দিতে চায়নি? তারপর সে তার স্বামীকে পছন্দ করে না,
শত্রুই মনে করে এবং সম্ভবত চায় স্বামীর মৃত্যু হোক। কেন? আব্দুল ভাই হয়তো বলতে পারবে। আলমারিটা খুললাম, দেখলুম একটা তাকে ড্রাইভারের একটা ইউনিফর্ম রয়েছে এবং অন্য তাকে লন্ড্রিতে কাচানো দ্বিপ্রস্থ বিছানার চাদর, বালিশের ওয়ার্ড এবং বেড কভার রয়েছে। আমাকে ড্রাইভারের উর্দি পরতে হবে না, অতএব ওদিকে হাত না দিয়ে বিছানা থেকে ময়লা চাদর ও বালিশের ওয়ার্ড খুলে নিয়ে লন্ড্রিতে কাচানো চাদর পেতে দিলুম ও বালিশের ওয়ার্ড পাল্টে দিলুম। এতক্ষণে ঘরখানা যেন হেসে উঠল। এখানে প্রচুর গাছ। জানালা দিয়ে দেখি গাছের পেছনে আকাশ বেশ পরিষ্কার হয়েছে। জামা প্যান্ট ও জুতো পরে চুল আঁচড়ালুম। দাড়ি কামানো হয়নি, তাই মনটা খুঁতখুত করতে লাগলো। বেলা হলে বাজার থেকেও দাড়ি কামিয়ে আসতে হবে। আপাতত চা খাওয়া দরকার। গ্যারাজ মূল বাড়ির সঙ্গে যুক্ত। কাল রাত্রে চন্দ্রা আমার ঘরে এসেছিল, তাহলে বাড়ির ভেতরে যাওয়ার পথ আছে বাড়ির ভেতর দিয়েই। কিচেনে যাওয়া যাক। হিম্মত ভাই তো আমাকে ব্রেকফাস্ট খাওয়ার কথা বলেই দিয়েছেন। ব্রেকফাস্ট পরে হবে, আগে তো এক কাপ চা খাই। নাথিং লাইক টি। আমার ঘর থেকে বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরতেই কিচেনে পৌঁছে গেলাম। বেশ বড় কিচেন, আধুনিক আসবাব ও সাজ সরঞ্জামে সজ্জিত। ফ্রিজ ছাড়াও একটা 8 ফুট ডিপ ফ্রিজ রয়েছে। আমি একটা ডিপ ফ্রিজের সেলসম্যানগিরি করেছিল, অনেক হোটেল ঘুরেছিল, মাত্র 2-3টের বেশি বেচতে পারিনি। এ বাড়িতে এত বড় একটা ডিপ ফ্রিজ দেখে অবাক হলো। পরে ভাবলাম এক সময় হয়তো এই বাড়িতে অনেক লোক থাকতো, সেই জন্যে তখন এটা কাজে লাগতো। ঘরে আলো জ্বলছে, কেউ কিছু কাজ করছে না। ভাবলাম ভোরে হয়তো কাজের লোক এসে গিয়েছে। হিটার নেই, তবে ছোট একটা ইলেকট্রিক কুকিং রেঞ্জ রয়েছে। হিটার না থাকলেও বিলিতি ইলেকট্রিক কেটলি রয়েছে। চায়ের কাপ, ডিশ, টিপট, দুধ, চিনি সবই পেলুম, কিন্তু চা পেলুম না। ইনস্ট্যান্ট কফি রয়েছে, ঠিক আছে কফিই খাওয়া যাক। ইলেকট্রিক কেটলিতে জল ভরে গরম করতে দিলাম। জল গরম হতে কাপে ঢেলে যখন কফি তৈরি করছি, ঠিক সেই সময়ে ঘরে ঢুকলো অপূর্ব সুন্দরী চন্দ্রা নামে সেই মহিলা। ঘর যেন আলো হয়ে গেল। গুজরাটি মেয়েরা পুরো কাপড়ের একটা পেটিকোট পরে, যার নাম চানিয়া, এবং গায়ে থাকে ছোট একটা চলি বা ব্লাউজ। চন্দ্রার পরনে দেখলুম হলদে রঙের চানিয়া, গায়ে হলদে ছোট ব্লাউজ, উপরেরটা অনেকটাই খোলা। কফির কাপে চামচ নাড়তে ভুলে গেলুম। অবাক হয়ে চন্দ্রার রূপসুধা পান করতে লাগলুম। আমাকে দেখে চন্দ্রা থমকে দাঁড়িয়ে পড়ে বলল, হাঁ করে দেখছো কি? মেয়ে মানুষ আগে কোনোদিনও দেখোনি? বলতে যাচ্ছিল মেয়ে মানুষ তো হাজার হাজার দেখেছি, কিন্তু এমন সুন্দরী দেখিনি। স্বর্ণ চাপার মতো বর্ণ, সুডৌল নিতম্ব, নিখুঁত বক্ষযুগল, ঘন কালো চুল, সবুজ চোখ, ছবিতে আঁকা ভুরু, এমন ঠোঁট, নাক, আমি তো এমনটি আর আগে দেখিনি। এক কথায় বিউটি কুইন। কিন্তু মনিব পত্নীকে তো আর সে কথা বলা যায় না। চুপ করে আছি দেখে বললেন, তুমি তো হিমত ভাইয়ের ড্রাইভার, তাই এখানে কেন? নিজের ঘরে যাও। যাই হোক, আমার চাকরিটা তিনি স্বীকার করে নিলেন। আমার মুখ ফুটল। আমি বললাম, মিস্টার শাহ আমাকে বলেছিলেন ব্রেকফাস্ট পাবে, তো এখন ব্রেকফাস্ট নয়, এক কাপ চায়ের জন্য এসেছিল। কেন? তোমার ঘরে চা নেই? দোকান নেই? না ম্যাডাম, আমার ঘরে চায়ের সরঞ্জাম আছে মাত্র, আর কিছু নেই। আর দোকান এখন খুলেছে কিনা জানি না। তাছাড়া বাড়িতেই যদি চা পাই, তাই খুঁজে খুঁজে কিচেনে এসেছিল। বেশ করেছো, আমার মাথা কিনেছো, এবার বিদে হও। কিন্তু ম্যাডাম, আমি কি আপনার কোনো হেল্প করতে পারি না? শোনো, ঢের হয়েছে, আমি নিজের কাজ নিজেই করতে পারি। তিনি আর দাঁড়ালেন না। কি খুঁজতে এসেছিলেন সেটা নিয়ে চলে গেলেন। একটা জারে কিছু বিস্কুট ছিল, 4-5টা বিস্কুট ও 2 কাপ কফি খেয়ে আবার সব ধুয়ে পরিষ্কার করে কিচেন থেকে বেরিয়ে গেলুম। কিচেন থেকে গ্যারাজে এলুম, গাড়িখানা দেখলুম, ধোয়া দরকার। নিজের ঘরে ফিরে গিয়ে জামা প্যান্ট পরলুম। এবার বাজার যাওয়া যাক। দাড়ি কামিয়ে কিছু খেতে হবে। 9টা বাজতে এখনো দেরি আছে। বাড়িতে কোনো কাজের লোক দেখছি না কেন? বাগানে মালি নেই, ঘর পরিষ্কার করবার, বাসন ধোবার, কাপড় কাচবার লোকজন কোথায়? এত বড় বাড়ির রান্নাবান্না সব কাজ কে করে? একটাও লোক নেই কেন? এত বড় বাগান, কিন্তু মালি নেই। আমার খুব অবাক লাগলো। ছানি বাসস্ট্যান্ডে একটা সেলুনে ঢুকে দাড়ি কামালুম। তারপর কিছু ভাজিয়া ও চা খেয়ে গ্রিন পার্কের দিকে চললুম।
চা এরা বেশ ভালোই করে, মুখটা তেতো হয়ে যায় না। গ্রিন পার্কে ফিরে এসে বাগানটা দেখতে লাগলো। ভেবেছিলাম বাড়িতে আর কেউ না আসুক, খবরের কাগজওয়ালা নিশ্চয়ই আসবে। রাস্তা দিয়ে কত কাগজওয়ালা চলে গেল, কিন্তু গ্রিন পার্কে কেউ ঢুকলো না। বাগান বা বাড়ি যে অপরিচ্ছন্ন বা এলোমেলো অবস্থায় আছে তাও নয়, তবে খুব যে ঝকঝকে অবস্থায় আছে তাও না। তাহলে বোধহয় মাঝে মাঝে ঠিকে লোকের সাহায্যে পরিষ্কার করিয়ে নেওয়া হয়। কিন্তু ব্যাপারটা কি, হিম্মত ভাই যেমন ধনী, তাতে তাঁর পাশে ড্রাইভার ও বাগানের মালিক সমেত 10-12 জন লোক নিয়োগ করা তো কিছুই না। তবু বাড়িতে স্বামী স্ত্রী ছাড়া আর একটিও মানুষ নেই কেন? এমনকি রান্না করার জন্যেও পাচিকা বা কুক নেই। ব্যাপারটা আমার কাছে বেশ রহস্যময় লাগলো। বাগান দিকে গ্যারেজে গেলুম। সাহেব বলেছেন 9:30 বেরোবেন, এখনো অনেক দেরি আছে। গাড়িটা দেখলুম, ধোয়া দরকার। গাড়ি ধোয়ার জলের ব্যবস্থা রয়েছে। গাড়ি পরিষ্কার করবার সকল সরঞ্জাম যথা ঝাড়ন, শ্যামাই, লেদার, বুরুশ, পালিশ সবই রয়েছে। গ্যারাজ বেশ প্রশস্ত, বাইরে বার করবার দরকার নেই। গাড়ি ধোয়ার জন্যে দেয়ালে নীল রঙের একটা ওভারঅল ঝুলছে। আমি সেটা পরে নিয়ে গাড়ি ধোয়ার কাজে লেগে গেল। গাড়ির চেহারা ফিরে গেল। গাড়িখানা বাইরে বার করে আমি আমার ঘরে ফিরে গেলাম। নিজেকে একটু ফিটফাট করে নিয়ে ঠিক 9:25 গাড়িতে উঠে স্টিয়ারিং হুইলে হাত রেখে বসে রইলাম। হিম্মত ভাই বলেছেন 9:30 অফিসে যাবেন। সয়াজি রাও গায়কোয়াড়ের রাজত্বকাল থেকে বরোদা রাজ্যের গ্রামে গ্রামে একটা করে ক্লক টাওয়ার আছে। দেশ স্বাধীন হওয়ার পরও সেই ঘড়িগুলো চালু আছে। কাছেই ছানি গ্রামেও একটা ক্লক টাওয়ার আছে। টাওয়ারের ঘড়িতে 9:30 বাজার সঙ্গে সঙ্গে দেখি হিম্মত ভাই বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আমি তাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে দরজা খুলে দাঁড়ালুম। পরনে গ্রে রঙের লাউঞ্জ স্যুট, মাথায় টুপি, হাতে ব্রিফকেস। চকচকে জুতো ও নিভাস স্যুটের তুলনায় ব্রিফকেসটা কিছুটা মলিন। অনেকে আছেন পুরাতন ব্রিফকেস বদলাতে চান না, বলেন এটি আমার লাকি ব্রিফকেস। দরজা বন্ধ করে নিজের সিটে বসবার আগে শুনলুম উনি বললেন, মর্নিং অসিত, ব্রেকফাস্ট খেয়েছ? আজ তো প্রথম দিন, 4 ভাজিয়া খেয়েছি। ওতে তো হবে না, এই নাও নোটখানা রাখো। ফেরবার পথে ব্রেকফাস্টের জন্য চা, কফি, দুধ, মাখন, জেলি, ডিম যা দরকার কিনে রাখবে। আমাকে অফিসে পৌঁছে দিয়ে তোমার সেই লজিং হাউসে খেয়ে তোমার সুটকেস আর বেডিং নিয়ে আসবে। ফেরার পথে কোথাও লাঞ্চ করে নেবে। তিনি আমার হাতে একটা 100 টাকার নোট দিয়ে বললেন, আর শোনো, অমনভাবে সাধারণ ড্রাইভারের মতো দরজা খুলে দাঁড়াতে হবে না। তুমি লেখাপড়া জানা ছোকরা, আমার প্রাইভেট সেক্রেটারির কাজ করবে। ছেলে যেমন বাপকে, ভাই দাদাকে, স্বামী স্ত্রীকে গাড়ি চালিয়ে অফিসে পৌঁছে দেয়, তুমিও সেই রকম। আর কি? ঠিক আছে স্যার। আমি অফিসে গিয়ে এলপিতম সেন্টারে ফোন করে দেব। সেখান থেকে আমি 3টে স্যুট আর যা জামা কাপড় দরকার সেগুলো নিয়ে নেব। আমার নামে বিল হবে। আর একটা হোটেলে ফোন করে দেব, সেখানে রোজ লাঞ্চ আর ডিনার খাবে। ওরা একটা কার্ড দেবে। না, বিলেতি খানা নয়, দেশি খানাই। দিনে মাছ ভাত, রাতে রুটি মাংস ডিম, এই আর কি। তুমি তো বড়োদায় নতুন এসেছ, নর্মদা ভ্যালি ইন্ডাস্ট্রির অফিস চেনো? চিনি স্যার, RC দত্ত রোডে নর্মদা কোর্ট। আমি একদিন বিজ্ঞাপনের চেষ্টায় ওই অফিসের পিআরও মিসেস ভারুচার কাছে গিয়েছিল। তিনি বলেছিলেন তখন বাজেট নেই, ইয়ার এন্ডে দেখা করতে। ও, তাহলে তুমি আমাদের অফিস চেনো? ঠিক আছে, চলো। একটু তাড়াতাড়ি চলো তো, বাস স্ট্যান্ডের কাছে একটু দাঁড়াবে। একখানা ইকোনমিক ডেইলি কাগজ কিনতে হবে। বরোদা বাস স্ট্যান্ড বেশ বড়, একটা রেলওয়ে স্টেশনের মতো। বাইরে 3-4টে নিউজ স্ট্যান্ড আছে। সেখান থেকে কাগজ কিনে ওকে আমি অফিসে পৌঁছে দিল। অফিসে পৌঁছে হিম্মত ভাই বললেন, চলো আমার চেম্বারটা চিনে আসবে, চলো। ঠিক 4টের সময় আমাকে নিয়ে যাবে। মস্ত বড় অফিস, অনেক ডিপার্টমেন্ট, অনেক চেম্বার। লক্ষ্য করলুম যে লিফটম্যান থেকে শুরু করে অফিসের কোনো বেয়ারার বা কোনো ব্যক্তি হিম্মত ভাইকে স্যালুট করল না। কেউ তাকে দেখেও যেন দেখল না, কেউ যেন তাকে চেনেই না। তিনি চেম্বারে ঢুকলেন। বেশ বড় চেম্বার, মেঝেতে কার্পেট পাতা, বেশ বড় টেবিল, ওদের এক্সিকিউটিভ চেয়ার, একটা ফাইল ক্যাবিনেট ব্যতীত দ্বিতীয় কোনো ফার্নিচার নেই। না, এদিকে বোধহয় একটা কাবার্ড আছে। টেবিল পরিষ্কার, একখানাও কাগজ বা ফাইল নেই, এমনকি টেলিফোনও নেই। কে জানে, টেলিফোন হয়তো টেবিলের আড়ালে আছে, আর ফাইল ও কাগজপত্র, পেপার ওয়েট ইত্যাদি সরঞ্জাম হয়তো টেবিলের ড্রয়ারে আছে।
সেক্রেটারি এসে সব হয়তো গুছিয়ে দেবে। উনি চেয়ারে বসতে বসতে বললেন, অসিত, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাড়ি ফিরে গিয়ে চন্দ্রার কাজে সাহায্য করবে। স্যার, উনি আমার কোনো সাহায্যই চান না। কথাটা তিনি হয়তো শুনতে পেলেন না, কিংবা শুনেও শুনলেন না। সিগারেট ধরাতে ধরাতে তাহলে বললেন, ঠিক 4টের সময় এসো। অফিস থেকে বেরিয়ে একটা মিষ্টির দোকানে কিছু খাবার খেয়ে নিলাম। কিছু মিষ্টি রুটি আর তরকারির সঙ্গে নিলাম। নিজের ঘরেই লাঞ্চ করব। আর চা, কফি, রুটি, মাখন ও নানখাটাই কিনলাম সকালে ব্রেকফাস্ট করবার জন্য। চিনি আর দুধ কিনলাম না, ও দুটো ঘরে সেলফে ছিল। যতটা পারা যায় পয়সা বাঁচানো যাক, কে জানে কখন তাড়িয়ে দেবে। গ্রিন পার্কে ফেরবার পথে আগেকার ড্রাইভার আব্দুলের বাড়ি। ছানি রোডের একটা ঠিকানা দেওয়া ছিল, আমাকে ছানি রোড দিয়েই ফিরতে হবে। নটরাজ সিনেমার কাছে একটা গলির মধ্যে আব্দুলের বাড়ি। পৌঁছে দেখলাম পাজামা ও গেঞ্জি গায়ে কাঠের সিঁড়ি দিয়ে একজন এক বালতি জল নিয়ে ওপরে উঠছে। তাকে জিজ্ঞাসা করলাম, আব্দুল ভাই কোথায় থাকেন বলতে পারবেন? আমি আব্দুল। আপনি কে? আসুন আসুন, একটু সাবধানে উঠবেন। হ্যাঁ। ঘরে ঢুকবার পর আমাকে বসতে বলে জলের বালতিটা ঘরের এক কোণে রেখে বললেন, আমি যখন বালতিতে পানি ভরছিলাম তখন আপনাকে ওই রোলস থেকে নামতে দেখে বুঝতে পেরেছি যে আপনি নতুন ড্রাইভার, তাই নয় কি? আপনি ঠিকই ধরেছেন, তবে উনি আমাকে ওর প্রাইভেট সেক্রেটারিও করেছেন। সে যাই হোক, আমি আপনার কাছে কিছু জানতে এসেছি। কিয়া বাত! তা আপনি আমার ঠিকানা পেলেন কোথায়? ঘরে আমাবাস নামে পুরনো একটা ম্যাগাজিন ছিল, তাতে আপনার নাম ঠিকানা লেখা ছিল। আমার কথার কোনো জবাব না দিয়ে আব্দুল ঘর থেকে বেরিয়ে সিঁড়ির মাথায় গিয়ে চাওয়ালাকে উদ্দেশ্য করে বললেন দুটো চা দিতে। তারপর ঘরে ফিরে বললেন, তাহলে আপনি ওই হেমন্ত ভাইয়ের চাকরি নিয়েছেন, কিন্তু ওখানে তো কোনো লোক টিকতে পারে না। হালে আমি বোধহয় সবচেয়ে বেশি দিন লেগেছিল, 1 মাইনা। আপনার নামটি কি আছে ভাই? অসিত চৌধুরী। বাঙালি? নতুন এসেছেন? আগে হ্যাঁ। আব্দুলের বেশ শক্ত সমর্থ চেহারা, বয়স 40 পার হয়েছে, কানের দুপাশে চুলে পাক ধরেছে, ফুর্তিবাজ মানুষ বলে মনে হলো। আমি তাকে একটা, ও নিজে একটা সিগারেট নিয়ে বললাম, আপনাকেও তো গুজরাটি বলে মনে হচ্ছে না। ঠিকই ধরেছেন, আমি দিল্লির লোক। বছর 5 হলো ঘুরতে ঘুরতে এখানে এসেছি। না, আর চাকরি করব না। একটা ওই অটো রিক্সার লাইসেন্স পেয়েছি। তা আপনি এই চাকরিটা কি করে পেলেন? চা এসে গিয়েছিল, সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিল। কাপ প্রতি 60 পয়সা দাম নেয় বটে, কিন্তু চাটা বেশ ভালোই করে। কি করে চাকরি পেলুন সেই ইতিহাস সবিস্তারে পেশ করে প্রশ্ন করলাম, ব্যাপারটা কি বলুন তো মশাই? ওখানে লোক টেকে না কেন? বাড়িতে তো একটাও কাজের লোক দেখলাম না। তারপর দেখলাম বাড়ির গৃহিণী চান না যে আমি আর 1 মিনিটও ওই বাড়িতে থাকি। আরে ওই মহিলা তো ডেঞ্জারাস, ও আপনাকে বিপদে ফেলবে। আপনি বরঞ্চ তার আগে চাকরিটা ছেড়িয়ে দিন। আমাকে তো চোর বলেছিল, আমাকে কোথায় ভুলিয়ে বা ভয় দেখিয়ে তাড়াতে পারছিল না, কারণ চাকরিটা আমার পছন্দ হয়েছিল। খাটনি তো একদম বিশেষ কিছু ছিল না। সপ্তাহ শেষে চুক্তি অনুসারে সাহেব আমার মাইনে भी মিটিয়ে দিয়েছিলেন। তাছাড়া সকালের নাস্তা আর দুপুর ও রাতের খাওয়া ফ্রি, আরামের চাকরি। যাই হোক, মেম সাহেব আমাকে তাড়াতে না পেরে একদিন সকালে আমি গাড়ি বার করবার আগে আমাকে একখানা 100 টাকার নোট দিয়ে বললেন, সাহেবকে অফিসে পৌঁছে দিয়ে ফেরবার পথে ওই পেট্রোলের বিল যেন মিটিয়ে দিয়ে আসি। আমার শখ হলো, কারণ আমি দেখেছি যে কর্তা গাড়িতে বসে ওদের চেক কেটে দিয়েছেন। তারপর নোটখানা উল্টে পাল্টে দেখলুম এক কোণে খুব ছোট্ট অক্ষরে সবুজ বল পেন দিয়ে লেখা রয়েছে চন্দ্রা। আমার তো শখ হলো, বহুত শখ। না, আমি কিছু বললুম না। নোটখানা বললুম, ঠিক আছে মেম সাহেব, অফিসে যাবার পথে তো সময় হবে না,
আর যখন ফিরি তখন ওই পেট্রোল পাম্পের মালিক ভি থাকে না। বিকেলে সাহেবকে আনতে যাওয়ার সময় টাকাটা দেব। ম্যাম সাহেব ভি বললেন তাহলে আজই জমা দিও, ভুলো না, নোটখানা আজ সাবধানে রেখো। ইনসাইড পকেটে নোটখানা রেখে আমি গাড়ি বার করতে নেমে এলুম। আমার তো সন্দেহ হয়েছেই, তাই ফেরবার পথে আমি আমার বন্ধুর দোকানে নোটখানা গচ্ছিত রেখে বাড়ি ফিরে গ্যারাজে গাড়ি তুলে নিজের ঘরে ফেরার সঙ্গে সঙ্গে দুজন পুলিশ এসে হাজির। কি ব্যাপার মশাই? আমি জিজ্ঞাসা করলাম পুলিশকে। বলে আমার নামে সার্চ ওয়ারেন্ট আছে। মিসেস চন্দ্রাবেল শাহ অভিযোগ করেছেন যে প্রায় তার ক্যাশ টাকা চুরি হয়ে যায়। আপনাকে তার সন্দেহ হয়। আমরা প্রথমে আপনার বডি সার্চ করব, তারপরে ঘর। তাজ্জব ব্যাপার। তো আমি বি বললাম আমার বডি সার্চ করতে হবে না, আমি জামা কাপড় সব খুলে দিচ্ছি, আপনারা দেখুন দেখুন, শখ সে দেখুন। না, পুলিশ অবশ্য শেষ পর্যন্ত কিছুই পেল না। আমাকে জিজ্ঞাসা করলো যে আজ সকালে মিসেস শাহ আপনাকে একখানা 100 টাকার নোট দিয়েছিলেন, সে নোট কোথায় গেল? আমি যেন আকাশ থেকে পড়ি। আমাকে তিনি নোট দিতে যাবেন কেন? আমার মাইনে এবং গাড়ির যাবতীয় বিল তো সাহেব নিজে চেক কেটে দেন। আমাকে এই হ্যারাস করার কারণ? আমি भी এখন থানায় মিসেস শাহের নামে পাল্টা অভিযোগ করব। হ্যাঁ, পুলিশ চলে যাবার পর আমি আমার সব সামান গুছিয়ে নিয়ে গ্রিন পার্ক থেকে চলে এলাম। 100 টাকার নোটখানা আমি আমার বকেয়া মাইনে বাবদ নিয়ে নিলাম। ভাগ্যিস নোটখানা নিজের কাছে রাখিনি। আচ্ছা, তুমি একটি ঘুঘু, কিন্তু ওই মহিলা তো আরো সাংঘাতিক। আমাকেও তো টাকা দিতে চেয়েছিলেন, সে টাকা নিলে আমিও হয়তো বিপদে পড়তাম। পুলিশ কি আর আমার কথা বিশ্বাস করত? কিন্তু মিস্টার আব্দুল, ব্যাপারটা কি? উনি স্বামীর জন্য ড্রাইভার রাখতে চান না কেন? তা তো আমি বলতে পারবো না। চাকরিতে বহাল হবার সময় আমি দেখেছি দুজন কাজের লোক, একজন বাবুর্চি আর ওই একজন মালি ছিল। তারপর হঠাৎ একদিন সকলকে জবাব দিয়ে দিলেন, বেশিরভাগ ঘর বন্ধ করে দিলেন। কি মতলব হলো বুঝলুম না ঠিক। ম্যাডাম আমাকে বলেছিলেন সাহেবের নাকি আর টাকা পয়সা নেই, এমনকি লোকজনের মাইনে দেবার আয়ও আর তার নেই। না, তা তো আমি জানি না, তবে 2-5টা লোক পোষবার মতো টাকা ও ক্ষমতা কিন্তু সাহেবের আছে, নিশ্চয়ই আছে। আমি আজ ওর অফিসে গিয়েছিলাম, ওর চেম্বারেও ঢুকেছিলাম। আমার মনে হলো উনি যেন অফিসের কেউ নন, কেউ ওকে চেনেও না এবং অফিসে ওর কোনো কাজও নেই। এ বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? দেখুন ভাই, এইসব বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। তবুও আমি আপনাকে বলছি, বাট কাউকে কিন্তু কবি বলবেন না। নর্মদা ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা হেমন্ত ভাই সায়ং, উনি কোম্পানির সার্ভা ছিলেন। কোম্পানির বোর্ডের মৌখিক বা লিখিত অনুমোদন না নিয়ে তিনি অনেক কাজ করতেন। এজন্য বোর্ডের অন্যান্য মেম্বাররা অসন্তুষ্ট ছিল। গত বছর তিনি কারো অনুমোদন না নিয়ে সুইজারল্যান্ডে 1.5 কোটি টাকার মেশিনারির অর্ডার দিয়েছিলেন। মেশিন যখন বোম্বে পোর্টে এসে পৌঁছল, তখন কোম্পানির তহবিলে অত টাকা ছিল না। অর্থাৎ মেশিনগুলো ফেরত দেওয়া যায় না, কারণ ওগুলোর দরকার তো ছিলই। আর উপর কোম্পানির প্রেস্টিজ ভি আছে। যে সুইস ব্যাংকের মারফত মাল ছাড়াবার চালান ও বিল এসেছিল, সেই ব্যাংক তাগাদা দিতে লাগলো। আর ওদিকে মাল ছাড়াবার সময় তো পার হতে চলেছে, নাইলে ডেমারেজ ভি দিতে হবে। তো অতএব ওই কোম্পানিকে তো টাকা ধার করে মাল খালাস করতে হলো। হ্যাঁ, কিন্তু নর্মদা ইন্ডাস্ট্রিজ তো বিরাট কোম্পানি,
ওদের কাছে 1.5 বা 2.25 কোটি টাকা তো কিছুই না। सही बात, তবে সব সময় কোম্পানির তহবিলে তো অত টাকা নাও থাকতে পারে। তাছাড়া মাত্র 1 সপ্তাহ আগে এই কোম্পানিকে অন্য মেশনারি বাবদ প্রচুর টাকা পেমেন্ট भी করতে হয়েছিল। শিপিং কোম্পানি, এয়ারলাইন্স, ট্রান্সপোর্ট কোম্পানি ও ঠিকাদারদের প্রচুর বিল মেটাতে হয়েছিল। এমন কাজ এই প্রথম নয়। তাই কোম্পানির এক্সট্রা অর্ডিনারি মিটিং ডেকে হিম্মত ভাইয়ের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হলো। শুধু তাকে ডিরেক্টরের পদটি তার টার্ম শেষ না হওয়া পর্যন্ত রাখতে দেওয়াই হলো। কোনো ক্ষমতাই রইল না। তাহলে তিনি নামেই শুধু ডিরেক্টর, কাজে কিছুই নয়। তাই আমি ওর টেবিলে কোনো কাগজ বা ফাইলও দেখিনি। মেম সাহেব আমাকে বলেছেন হিম্মত মাইনে দেবে কোথা থেকে, ওর তো কোনো আয়ও নেই। আয় বা টাকা পয়সার কোনো কথা কিছু আমি জানি না, তবে কিছু আয় তো আছে, নইলে সব কিছু চলছে কি করে? তা হিম্মত ভাই যদি এমন করিতকর্মার লোক, তাহলে উনি ওই কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে যাচ্ছেন না কেন? একটা কারণ, একবার বদনাম রোটে গেলে অন্য কোম্পানিকে যাওয়া মুশকিল। নিজে এ কাজে নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন, তার জন্য তো ক্যাপিটাল চাই। সে মূলধন আছে কি না জানি না আমি, তবে হিম্মত ভাইয়ের মস্ত একটা দোষ কি লক্ষ্য করনি? কি দোষ বলুন তো? লোকটা যেন সর্বদা মদে চুর হয়ে আছে, কিন্তু আজ সকালে তো সেরকম কিছু বুঝলাম না। তবে রাতে সেই চেহারা অবশ্য আমি দেখেছি। হিম্মত ভাই সব সময় মদে চুর হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় থাকে। ব্রেকফাস্টের সময় থেকে ড্রিঙ্ক করতে আরম্ভ করে, আর সেই ড্রিঙ্ক চলতে থাকে রাত্রে শোয়ার পর্যন্ত, নন স্টপ। এই ড্রিঙ্ক আর ওর পতনের মূলে কি জানেন? ঠিক বলতে পারছি না। অন্য কোনো মেয়ে মানুষ বা জুয়ো খেলার রোগ আছে নাকি? না না না, ওসব নয়। হিম্মত ভাইয়ের ওসব দোষ নেই। ওর দুশ্মন হলো ওর ওই শয়তান বউ। আমাদের দেশে এই মেয়েদের কখনো সবুজ চোখ দেখেছেন? সবুজ চোখী মেয়েরা আলাদা একটা রূপ থাকতে পারে, কিন্তু ওরা সর্বনাশী। বিয়ের আগে এক জ্যোতিষী হিম্মত ভাইকে সতর্ক করে দিয়েছিল, ওই মেয়েটাকে বিয়ে করো না, ও অলক্ষণে মেয়ে, তোমার সংসার জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। ওই বাড়িতে চন্দ্রার আলাদা ঘর আছে, সে ঘরে তো ওই স্বামীকে ঢুকতে দেয় না, স্বামীও ভি ঢোকে না। মেয়েটা কে? এলোই বা কোথা থেকে? এই শহরে আগে আমরা ওকে কখনো দেখিনি। বিয়ে তো হয়েছে মাত্র বছর 2। এরই মধ্যে হিম্মত ভাইয়ের সর্বনাশ করে ছেড়েছে। হিম্মত ভাই আর মাসখানেক ডিরেক্টর পদে আছেন, তারপর কোম্পানি ওকে তাড়িয়ে দেবে। এদিকে ওর কোনো আয় নেই, আছে শুধু ব্যয়। অতএব তুমি যদি ভেবে থাকো যে তুমি পাকা একটা ভালো চাকরি পেয়েছো, তাহলে ভুল করেছো ব্রাদার। বড় জোরেই 7 দিন তোমার চাকরি থাকবে। ও মেয়ে বহু সাংঘাতিক, তোমাকে তাড়াতে না পারলে কোন দিন কোথাও তোমার সামনে জামা কাপড় ফেলে দিয়ে লোক ডেকে জড়ো করবে। বদমাস, বহুত বদমাস। কিন্তু হিম্মত ভাইয়ের এখনো 3টে দামি গাড়ি আছে, ভালো অবস্থাতেই আছে। বেচলে 2 লাখ তো পাবেই, তার উপর অমন একখানা বাড়ি, চন্দ্রার গয়নাগাটিও আছে বোধহয়। হ্যাঁ, তা তো আছে, কিন্তু শুনেছি হিম্মত ভাইয়ের ঋণও আছে প্রচুর। অফিস থেকে বেরিয়ে এলেই দেনাদাররা ওকে ছেঁকে ধরবে। তবে ওর বউ তো অসাধারণ সুন্দরী, ইচ্ছে করলে অপর ধনির মাথা ঘুরিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু তা কি করবে? আচ্ছা ভাই, আমাকে এখনই একবার বেরোতে হবে। অটো রিক্সার পারমিটের কি হলো একবার খোঁজ নিতে হবে। হ্যাঁ, হিম্মত ভাই খুব ভালো লোক, ব্যবহার भी খুব ভালো,
কিন্তু মুশকিল হয়েছে কি, লোকটাকে তো স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না, নাহলে অমন মনে লাকে মেলে। ওর জন্য আমার সত্যি খুব দুঃখ হয়, খুব দুঃখ হয়। আব্দুলের বাড়ি থেকে আমি লজিং হাউসে গিয়ে আমার সুটকেস ও বেডিং নিয়ে গ্রিন পার্কে ফিরে এসে দোকান থেকে কিনে আনা খাবার খেতে খেতে মনে মনে ঠিক করলাম, কিছুতেই এই চাকরি আমি ছাড়ছি না। মহিলার মতলবটা কি, কেন ও বাড়িতে লোক রাখতে চায় না, ওটা আমাকে জানতেই হবে। আমার জেদ চেপে গেল। গ্রিন পার্কে ফিরে এসে দেখলাম ক্যাডিলাক গাড়িখানা নেই। ওই গাড়িখানা চন্দ্রা চালায়, বোধহয় লাঞ্চ করতে গেছে। তাহলে বাড়ি এখন ফাঁকা। সদর গেটে তালা বন্ধ, কিন্তু আমাদের গ্যারাজের ওপরে যে ঘর আছে সেই ঘর থেকে বেরিয়ে বাড়ির ভেতরে যাওয়ার পথ আছে। বাড়িতে অনেকগুলো ঘর আছে, বেশিরভাগ ঘরের দরজা জানালা বন্ধ, শুধু 3টে ঘর খোলা। খোলা মানে দরজায় তালা বন্ধ, জানালাগুলো খোলা। কিচেন, পাশে একটা স্টোর এবং একটা বাথরুম খোলা আছে। চন্দ্রার ঘরখানা মস্ত বড় খাট, একদিকে ড্রেসিং টেবিল, এক কোণে জাপানি পার্টিশন, ওধারে চন্দ্রা শাড়ি বদলায়। বাথরুমের দরজাও দেখা যাচ্ছে, একদিকে বসবার সোফা, সেন্টার টেবিল, ফুলহীন ফুলদানি, রূপোর অ্যাস্ট্রে, মেঝেতে কার্পেট। সেই তুলনায় হিম্মত ভাইয়ের ঘর অনেক ছোট এবং কিছুটা অপরিষ্কার। আমি একসময় ঘরে ঢুকে পরিষ্কার করে দেব। ঘরের সব দিকেই অযত্নের ছাপ স্পষ্ট। বাড়িখানা দোতলা, একতলা ও দোতলা ঘুরে দেখতে আমার বেশি সময় লাগলো না। যে ঘরগুলোয় তালা ও জানালা বন্ধ ছিল সেই ঘরগুলো দেখা হলো না, তবে বাড়ির ভেতর কোথায় সিঁড়ি আছে, কোথায় বারান্দা, এইসব আমার দেখা হয়ে গেল। সমস্ত বাড়িখানার ম্লান চেহারা দেখে আব্দুলের কথাই আমাকে বিশ্বাস করতে হলো। হিম্মত ভাইয়ের অবস্থা ভালো যাচ্ছে না। হয়তো এখনো কিছু সঞ্চিত অর্থ আছে, তাইতেই সব কোনো রকমে চলছে, কিংবা ধারে সব চলছে। আমি চুপি চুপি আমার ঘরে ফিরে এসে 2 দিনের বাসি পোশাক ছেড়ে সুটকেস থেকে বার করে নতুন পোশাক পরলাম। মাথায় হেয়ার ক্রিম লাগিয়ে বেশ করে চুল আঁচড়ালুম। হাতে এখনো বেশ কিছু পয়সা আছে। হিম্মত ভাই যে 100 টাকা দিয়েছিল তা থেকে মাত্র গোটা 30 টাকা খরচ হয়েছে। নিজস্ব কিছু অর্থ ছিল, জয়ন্তর কাছ থেকে পাওনা কমিশন এখনো আদায় করা হয়নি, সেটা এখন আদায় করে নিয়ে আসা যাক। তাছাড়া জয়ন্ত তো বড়দারি লোক এবং একসময়ে ও সংবাদপত্রের সঙ্গেও জড়িত ছিল, অতএব হিম্মত ভাই ও চন্দ্রার কিছু খবর ও দিতে পারবে। ঘড়ি দেখলাম, এখনো অনেক সময় আছে। ঘড়িটা পুরনো হয়ে গেছে, সময় খারাপ পড়লেও হিম্মত ভাইয়ের নিশ্চয়ই এখনো অনেক রিস্টওয়াচ আছে। একখানা চেয়ে নেব এক সময়। আমাকে দেখেই জয়ন্ত ভাই খেপে উঠল। কি হে, তোমার দেখা নেই কেন? আর আজ এলে এত বেলায়? সকাল থেকে কাপাস ম্যাচ, কোম্পানি তোমাকে 3 বার ফোন করলো, ওদের কি সিনেমা স্লাইড হবে। নাও বেরিয়ে পড়ো। আমার কমিশনের টাকাটা হিসেব করেছ? টাকাটা দিয়ে দাও দেখি, আমার দরকার আছে। বেশ, তো তুমি কাপাস ম্যাচ থেকে ঘুরে এসো, দিচ্ছি। এত দেরি করলে কেন? কোথায় ছিলে? ভাই, আমি আর তোমার সঙ্গে কাজ করব না। আমি একটা বড় মাছ গেঁথেছি, ভালো একটা চাকরি পেয়েছি, 1000 টাকা মাইনে প্লাস খাওয়া থাকা ফ্রি। ও তাই তোমার পোশাকে এত সাজগোজ? আমার আপাদমস্তক জয়ন্ত একবার দেখে নিল, তারপর আমাকে বলল, কবে খাওয়াচ্ছ অসিত? এখনই খাওয়াতে পারি, একটা চুমু খেতে তো কোনো খরচ নেই। অসভ্য কোথাকার। তা কি ব্যাপার বলো তো অসিত, রাতারাতি কি ঘটলো? জয়ন্তর ছোট অফিস, কয়েকজন সাব এজেন্ট মারফত সে তার ব্যবসা চালায়। আয় যে খুব বেশি তা নয়, তবে অবস্থা মোটামুটি সচ্ছল। নিজস্ব একখানা গাড়িও আছে। একসময় বড় কোম্পানিতে চাকরি করেছে, শহরে বহু লোকের সঙ্গে পরিচয় আছে, অনেক খবর রাখে, ব্যবসায়ী মহলেও সুপরিচিত। ও নিশ্চয়ই একদিন বড় একটা জায়গায় পৌঁছবে। বিজ্ঞাপনের ব্যবসা ছাড়া ওর আরেকটা গোপন ব্যবসা আছে, সেটা হলো ধনী ব্যক্তিদের জন্যে এবং হোটেলে কল গার্ল সাপ্লাই করা। এজন্য সে পুলিশের হাতে 2 বার ধরাও পড়েছিল। অনেক কষ্টে বেরিয়ে এলেও ওই ব্যবসা ও ছাড়তে পারেনি। পুলিশের খাতায় তার নাম উঠেই আছে। আমার নিজের বিশ্বাস চন্দ্রা একসময় কলগাল ছিল এবং এখনো সে পুরনো বৃত্তি ছাড়তে পারেনি। এখনো হয়তো হিম্মত ভাইকে লুকিয়ে রাত্রে বা দিনে বাইরে যায়
তাই ওর আলাদা বেডরুম, আলাদা সিঁড়ি। আমাকে একটা সিগারেট দিয়ে আর নিজে একটা ধরিয়ে জয়ন্ত আমাকে বলল, আচ্ছা এবার বলো তো তোমার কাতলা মাছটি কে? আমি জয়ন্তকে সবকিছু বললাম। ক্লাবের সামনে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো থেকে শুরু করে কিছুই গোপন করলাম না। কি নাম বললে? হেমন্ত ভাই? ইউ আর ফুল। ও তো শেষ হয়ে গেছে। মাসখানেক পরেই ওর দেউলে খাতায় নাম লেখাবে, নয়তো সুইসাইড করবে। ও তো একটা অ্যালকোহলিক, মদ খেয়ে ওর নেশা হয় না। ও শেষ হয়ে গেছে। লোকটা এমন ছিল না। ওর বউ চন্দ্রা ওকে শেষ করেছে। ব্যবসায় একটা রং ইনভেস্টমেন্ট বা স্পেকুলেশন করে একটা ভুল করে ফেলেছিল বটে, কিন্তু তার থেকে ও কাটিয়ে উঠতে পারত যদি না একটা কাল কেউটে ওর বউ হতো। শালি তো আগে একেবারে কাকে বিয়ে করেছিল, তারপর তাকে বোম্বের এক হোটেলের জানলা থেকে নিচে ফেলে দিয়েছিল। সে এক কেলেঙ্কারি। তুমি আর গ্রিন পার্কে ফিরে যেও না, যা করছিলে তাই করো। আমি না হয় তোমার কমিশন কিছু বাড়িয়ে দেবো। আরে না না, আমি শেষ না দেখে ছাড়ছি না। আমার একটা রোগ চেপে গিয়েছে। হিম্মত ভাই যদি মরে তাহলে আমি চন্দ্রাকে জব্দ করব, ওকে আমি দখল করব, আমি ওকে নাচাবো। ওসব আইডিয়া ছাড়ো, তোমার সর্বনাশ হবে। বেশ, তো তুমি হিম্মত ভাইয়ের চাকরি করছো, করো, কিন্তু তোমার হাতে তো এখন প্রচুর সময়। কর্তাকে শুধু দুবার আনা নেওয়া, বাকি সময়টা আমার যেমন কাজ করছিলে তেমনই কাজ করবে। ঠিক আছে, সে আমি তোমাকে পরে বলবো। দেখো ভাই, তুমি আমার পুরনো বন্ধু, তোমার কিছু খারাপ হোক আমি তা চাই না। দেখে শুনে পা ফেলো। দরকার হলেই তোমার সঙ্গে পরামর্শ করব। এখন আমি যাই, হ্যাঁ বুঝলেন? কর্তাকে আনতে যাবার সময় হয়ে গেল। ফেরার পথে আমার মাথায় ঢুকল, বম্বেতে চন্দ্রা কাউকে হোটেলের জানালা থেকে নিচে ফেলে দিয়েছিল। জয়ন্তী ভাইয়ের অফিস থেকে বেরিয়ে অনুভব করলাম বেশ খিদে পেয়েছে। বড়দা শহরে খাবারের দোকানের অভাব নেই। সব দোকান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নানান রকম খাবারে শোকেস ভর্তি। একটা দোকানে ঢুকে কিছু বরফি ও এক গ্লাস দুধের অর্ডার দিল। খাবারের দোকান থেকে বেরিয়ে 75 পয়সা দিয়ে এক খেলি পান কিনে চিবোতে চিবোতে বাস স্ট্যান্ডে এলুম। বাস স্ট্যান্ডটি ঠিক রেলওয়ে স্টেশনের মতো। বাসের টাইম টেবিল লেখা আছে দেয়াল ভর্তি। কোন রেট থেকে কটার সময় কোন বাস ছাড়বে তাও লেখা আছে, কিন্তু দুঃখের বিষয় গুজরাটি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা খুঁজে পাওয়া যাবে না। একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করতে তিনি টাইম টেবিল থেকে বলে দিলেন, 15 নম্বর গেটে যায়, আর 5 মিনিট পরে রেনাউলি যাওয়ার বাস ছাড়বে, সেই বাস ছাড়িয়ে যাবে। 15 নম্বর গেটটা তিনি আমাকে দেখিয়েও দিলেন। তাকে ধন্যবাদ জানিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় ঠিক সময়ে বাস এল। বাসের যাত্রীরা নামলেন, কিন্তু নতুন যাত্রীদের বাসে উঠবার জন্য সে কি প্রচণ্ড ঠেলাঠেলি। বৃদ্ধ শিশু বা নারীদের অগ্রাহ্য করে জোর যার মুলুক তার নীতি অবলম্বন করে সকলে বাসে উঠতে ব্যস্ত। ভাবটা এইরকম যে এই বাস মিস করলে জীবন বুঝি ব্যর্থ হয়ে যাবে। বাসে যথেষ্ট সিট থাকলেও এইভাবেই নাকি এখানে বাসে উঠতে হয়। সারা গুজরাটেই এই ব্যবস্থা চালু। বাসের বোর্ডে রুট নাম্বার নেই, নেই কোনো ইন্সট্রাক্টর, টিকিটও গুজরাটি ভাষায়। পরে একজন গুজরাটি ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম যে গুজরাটি ভাষার জন্যে বিদেশিদের অসুবিধে হয় কিনা। অন্তত রাষ্ট্রভাষায় হিন্দি ব্যবহৃত হলে কিছু সুবিধা তো হয়। তিনি বলেছিলেন, তোমার দরকার হলে তুমি ভাষা শিখে নাও। বেলা 3টের কিছু পরে গ্রিন পার্কে ফিরল। আমি গ্যারাজ থেকে রোলস বার করতে গিয়ে দেখি ম্যাডামের ক্যাডিলাক নেই। সেই যে তিনি লাঞ্চ করতে গেছেন আর ফেরেননি। কোথায় কোন পুরুষ বন্ধুর সঙ্গে আড্ডা জমিয়েছেন কে জানে। আমি গ্যারাজ থেকে গাড়ি বার করলাম। আমার অনেক দিনের স্বাদ একখানা রোলস চালাবো। পরের গাড়ি হলেও সেই স্বাদ আমার পূর্ণ হয়েছে। রোলসটাকে আমি ভালোবেসে ফেলেছি। গাড়ি খাদা আপাতত ঝাড়পোছ করবার দরকার ছিল না, তবু ধুলো ঝেড়ে পরিষ্কার করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। নর্মদা ভ্যালি ইন্ডাস্ট্রিজের অফিসে 4টের কিছু আগে পৌঁছলাম। সাহেব বলেছেন তাকে ঠিক 4টের সময় ডাকতে। আশেপাশে আরও অনেক গাড়ি রয়েছে, কিছু খোলা জায়গায়, কিছু একটা লম্বা শেডের মধ্যে, কিন্তু একখানা জাপানি টয়োটা ছাড়া বিদেশি গাড়ি আর একখানাও চোখে পড়ল না। 4টে বাজতে যখন 5 মিনিট বাকি, তখন আমি রিসেপশনে গেলুম। পাশাপাশি 3 জন সুন্দরী যুবতী, 3 জনের 3 রকম সাজ। একজনের সালোয়ার কামিজ, একজনের শাড়ি, আর একজনের হাওয়াই শার্ট ও বেল বটম। প্রথমে ছিল সালোয়ার কামিজ। তাকেই বললাম, বেহেনজি দয়া করে একবার মিস্টার হিম্মত ভাই শাহকে ইন্টারকমে বলবেন যে তার গাড়ি এসেছে।
সালোয়ার কামিজ ভ্রু কুঁচকে বলল, কে? হিম্মত ভাই? অমন এখানে অনেক কেরানি কাজ করে। কি গাড়ি? সাইকেল? সে কি, আপনাদের কোম্পানির একজন ডিরেক্টর, আর তার নামই জানেন না? ও নামে এই অফিসে কোনো ডিরেক্টর নেই। আরে এ কি বলছে কি? লোকটা না হয় সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, তাই বলে তার অস্তিত্বই এই অফিসে কেউ স্বীকার করে না। নর্মদা ভ্যালি ইন্ডাস্ট্রিতে কোনোদিন হিম্মত ভাই শাহ নামে কোনো বেয়ারা, পিয়ন বা কেরানি থাকলেও থাকতে পারে, কিন্তু হিম্মত ভাই শাহ নামে এমন কেউ ছিল না যে এই এত বড় একটা কোম্পানির প্রতিষ্ঠাতা, যে কোম্পানির ভারতে বিভিন্ন শহরে এবং ভারতের বাইরে কেনিয়া, উগান্ডা এবং ইথিওপিয়াতে শাখা অফিস আছে। বুঝলাম জানলেও তারা সাহেবকে ডেকে দেবে না। তখন আমি নিজেই লিফট করে ওপরে উঠে হিম্মত ভাইয়ের চেম্বারের দরজায় নক করলাম। কোনো সাড়া পেলুম না। তখন দরজা ঠেললুম, দরজা খুলে গেল। দেখলুম হিম্মত ভাই চেয়ারে নিশ্চল হয়ে একটা পুতুলের মতো বসে আছেন। চোখ চেয়ে আছেন, কিন্তু সেই চোখে কোনো দৃষ্টি নেই। তিনি জীবিত কি মৃত বোঝা যাচ্ছে না। কবজি টিপে ধরল, না মরেননি, বেঁচেই আছেন। আমি বললাম, 4টে বেজেছে স্যার, বাড়ি চলুন। আমি বোধহয় ধ্যানী বুদ্ধমূর্তির সঙ্গে কথা বললাম। কোনো সাড়া নেই, এমনকি চোখের পলকটিও পড়ল না। এই অবস্থাকেই বুঝি বলে প্যারালিটিক ড্রাঙ্ক। অ্যালকোহলের প্রভাবে সমস্ত স্নায়ু ও মস্তিষ্কের সব কোষ বুঝি অসাড়, অনড় হয়ে গেছে। আমি চেম্বারের দরজাটা বন্ধ করে দিলাম। কৌতূহলী ব্যক্তিরা তার অস্তিত্ব হয়তো স্বীকার করবে না, কিন্তু দরজা থেকে বা ঘরে ঢুকে তামাশা দেখতে তো ছাড়বে না। আমি একটা উপন্যাসে পড়েছিলাম, যেসব মদ্যপ অ্যালকোহলিজমে ভোগে তাদের এই পক্ষাঘাত প্রায় অবস্থা কাটাতে কিছুটা সময় লাগে। এই সময়টা কি করি? ফাইল ক্যাবিনেটটা খুলে দেখাই যাক। প্রথম ক্যাবিনেটটাতে লাল, সবুজ, নীল ইত্যাদি রঙের চামড়ায় বাঁধানো ক্লিপ লাগানো কয়েকটা বড় ফোল্ডার রয়েছে। ফোল্ডারগুলোর উপর সোনার জালে লেখা রয়েছে, ফর মিস্টার এইসাস ওপিনিয়ন, ফর দ্য ইমিডিয়েট অ্যাটেনশন অব মিস্টার এইসা, রেফার টু মিস্টার এইসা ইত্যাদি। বেশ বোঝা গেল এককালে এই অফিস হিম্মত ভাই শাহই চালাতেন। ফোল্ডারগুলি যথাস্থানে রাখতে গিয়ে একখানা খাম আমার চোখে পড়ল, মোটা খাম। উপরে নর্মদা ভ্যালি ইন্ডাস্ট্রির নাম ঠিকানা ছাপা। খামটা বেশ পুরনো হয়েছে। উপরে টাইপ করে নাম লেখা রয়েছে, ঈশ্বর ভাই সোলাঙ্কি, রাওপুরা, বরোদা। খামটা বেশ মোটা, মুখ বন্ধ। খামখানা অনেকদিন থেকে এই অবস্থায় রয়েছে। হিম্মত ভাইয়ের মতোই এর অস্তিত্বই হয়তো সকলে ভুলে গেছে। ভীষণ কৌতূহল হলো, খুলে দেখা যাক কে এই ঈশ্বর ভাই, খামের ভেতর আছেটাই বা কি। একবার হিম্মত ভাইয়ের দিকে চেয়ে দেখলুম তিনি একইভাবে বসে রয়েছেন। খামখানা আস্তে আস্তে খুলে ফেললুম। ভিতরে রয়েছে 5খানা 100 টাকার নোট আর ছোট একটা স্লিপ, ফর সার্ভিস রেন্ডার্ড বাই ঈশ্বর ভাই। ঈশ্বর ভাই কোনো সময় কোনো এমন কাজ করেছিল যার দ্বারা কোম্পানি উপকৃত হয়ে তাকে এই অর্থ বকশিস বা ঘুষ বাবদ দেওয়া মনস্থ করেছিল, কিন্তু ঈশ্বর ভাই কোনোদিন সেই টাকা দাবি করতে আসেননি। নোটগুলো প্রায় 10 বছরের পুরনো। বর্তমানে এমন ডিজাইনের নোট আর চালু নেই। আমি আর দ্বিতীয়বার চিন্তা না করে নোটগুলো পকেটে রাখলাম। হিম্মত ভাই আমাকে যদি একটা রিস্ট ওয়াচ না দেয়, তাহলে এই টাকায় একটা রিস্ট ওয়াচ তো কিনে নেওয়া যাবে। পরের ড্রয়ারটা খুললুম। ব্রাউন পেপার দিয়ে একটা লম্বা খাম মোড়া রয়েছে, মোড়কটা লাল ফিতে দিয়ে বাঁধা রয়েছে। হিম্মত ভাইয়ের দিকে আরেকবার চেয়ে মোড়কটা খুলে ফেললুম। ব্রাউন পেপারের মোড়ক খুলতেই বিদেশি একটা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স কভার। সেই ইন্স্যুরেন্স কোম্পানি ভারতে বর্তমানে তাদের কাজকর্ম বন্ধ করলেও বিদেশি একটি বৃহৎ ব্যাংকের ওপর পাওনা মেটাবার ভার দিয়ে গেছে। খাম থেকে ইন্স্যুরেন্স পলিসিখানা বার করলুম। 10 লক্ষ টাকার পলিসি। হিম্মত ভাইয়ের যেভাবেই মৃত্যু হোক, স্বাভাবিক দুর্ঘটনা, এমনকি আত্মহত্যা করলেও চন্দ্রাবতী শাহ বোনাস সমেত সেই 10 লক্ষ টাকা পাবে। আমি পলিসিটা যথাস্থানে রেখে দিলাম। যে কোনো কারণে হোক, হিম্মত ভাই পলিসিটা তখনও অফিসে রেখেছেন। ইন্স্যুরেন্স পলিসির কথা চন্দ্রা নিশ্চয়ই জানে, এবং সেই জন্যেই কি সে চায় যে তার স্বামীর শীঘ্রই মৃত্যু হোক। পরের ড্রয়ারটা খুলল। খবরের কাগজের ক্লিপিং বসানো কিছু ফাইল রয়েছে।
হিম্মত ভাই সম্পর্কে যেসব খবর কাগজে প্রকাশিত হয়েছে তারই ক্লিপিং বসানো রয়েছে। পেছনে একটা আওয়াজ শুনতেই আমি তাড়াতাড়ি ফাইলটা ড্রয়ারে রেখে ড্রয়ার বন্ধ করে দিলাম। ফাইল ক্যাবিনেটগুলো ড্রয়ারের নিচে ছোট ছোট প্লাস্টিকের চাকা লাগানো আছে। ড্রয়ার খোলা বা বন্ধ করার সময় কোনো আওয়াজই হয় না। ফাইল ক্যাবিনেট বন্ধ করে ঘাড় ফিরিয়ে দেখল হিম্মত ভাই হাত দুটো টেবিলের ওপর রাখলেন। তারপর ভুরু কুঁচকে আমাকে কিছুক্ষণ ধরে দেখলেন, চিনতে পেরে বললেন, আফিদ, তুমি এসে গেছ? 4টে বেজেছে। আজ অনেক কাজ ছিল, লাঞ্চ করবার সময় পাইনি। আমি একটু অবাক হলাম, এত তাড়াতাড়ি কি করে জ্ঞান ফিরে আসতে পারে। আমি বললাম, এখন স্যার 4:15, বাড়ি যাবেন তো? তিনি উঠে দাঁড়াবার চেষ্টা করলেন, পা টলছে। আমি এগিয়ে গিয়ে তাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিলাম। একটা কথা মনে পড়ে গেল, আমি তখন স্টুডেন্ট। একদিন রাত্রে কয়েকজন বন্ধু মিলে সিনেমা দেখে বাড়ি ফিরছি। হঠাৎ দেখি কি একটা মাতাল একটা পা ফুটপাতে আর একটা পা রাস্তায় রেখে টলতে টলতে হেঁটে চলেছে। আমাদের মধ্যে কে একজন, বোধহয় ডিকি, এগিয়ে গিয়ে লোকটাকে ফুটপাতে তুলে দিল। লোকটা ফুটপাতে কয়েক পা হেঁটে মাথার টুপি তুলে ঘাড় ফিরিয়ে আমাদের বলল, থ্যাংক ইউ ব্রাদার। আমি ভাবছিলাম আমি বুঝি খোঁড়া হয়ে গিয়েছি। আমিও এখন দাঁড়াবার আগে মনে করছিলাম আমিও বুঝি খোঁড়া হয়ে গিয়েছি। এবার বাড়ি চলুন স্যার। কি করে যাব, হাঁটতে পারছি না তো। চলুন, আপনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি আমি। হিম্মত ভাই বেশ লম্বা চওড়া, 200 পাউন্ড ওজন হবে। আমি নিজেও রোগা পটকা নই। হিম্মত ভাইকে ধরে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে গেলুম। পথে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে হিম্মত ভাই আমাকে কিছু খাবার কিনে নিতে বললেন। তার আশঙ্কা বউ তার জন্য খাবারের কোনো ব্যবস্থাই রাখেননি। খাবারের প্যাকেটটা হিম্মত ভাই নিজের কোলে নিয়ে এমনভাবে বসলেন যেন এটি খোয়া গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। তিনি আমার পাশেই বসেছিলেন। কয়েক মিনিট পরেই দেখি তাঁর তুরীয় ভাব, অজ্ঞান হয়ে গেছেন যেন, বাহ্য জ্ঞান সম্পূর্ণ রহিত। একটু আগেই আমি 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স পলিসি দেখে এসেছি। এখন আমার খেয়াল হলো চন্দ্রাবতী শাহ স্বামীর জন্য কেন ড্রাইভার রাখতে চান না। কোনোদিন গাড়ি চালাতে চালাতে স্বামী একটা দুর্ঘটনা ঘটালে মৃত্যু ঘটবে, তখন ওই 10 লাখ টাকা সহজেই পাওয়া যাবে। উত্তরাধিকার সূত্রে আরও কিছু পাওয়া যাবে হয়তো। শহর থেকে ছানিতে গ্রিন পার্কে আসতে বেশি সময় লাগে না। এক জায়গায় রাস্তা মেরামতের জন্য সেদিন কিছু দেরি হলো, তবুও এমন কিছু দেরি নয়। এই অঞ্চলে বিকেলটা বেশ বড়। যখন বাড়ি পৌঁছলুম তখন চারদিকে বেশ রোদ ঝলমল করছিল। গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত রাস্তাটা আজ বেশ পরিষ্কার দেখলাম। শুকনো পাতা বা আবর্জনা পড়ে নেই। বাড়ির গৃহিণী বোধহয় লোক ডাকিয়ে বাগান পরিষ্কার করিয়েছেন। বাড়ির দরজার সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আমি হিম্মত ভাইকে কয়েকবার ডাকলাম, স্যার স্যার স্যার, কিন্তু কোনো সাড়া নেই। অফিসে যেরকম দেখেছিলাম সেই রকম অবস্থা। ওর এখন জ্ঞান হবে না। চন্দ্রাবতীর কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। পরনে চ্যানিয়া এবং গায়ে ছোট হাত কাটা ব্লাউজ, পায়ে চপ্পল, মাথায় একটা রুমাল বাঁধা, হাতে গাছ কাটা কাঁচি নিয়ে তিনি গোলাপ গাছের শুকনো ডাল কাটছিলেন। আমাকে বললেন, তুমি ওকে তুলে নিয়ে ঘরে যাও, রাত্রি 9টার আগে ওর জ্ঞান ফিরবে না। এসব আমি ঢের দেখেছি। সেদিন নগদ 500 টাকা লাভ হয়েছে। মনটা আমার বেশ ফুর্তিতে আছে। আমি শার্টটা খুলে হিম্মত ভাইকে আস্তে আস্তে আমার ঘাড়ে তুলে নিলাম। দমকলের কর্মীরা বা সমুদ্রের ধারে লাইফগার্ডরা অজ্ঞান ব্যক্তিকে যেভাবে কাঁধে তুলে নেয় সেইভাবে। আমি দুর্বল নই, এককালে কুস্তি, এক্সারসাইজ, দৌড়ঝাঁপ, খেলাধুলা তো করেছি। এখনও সময় পেলেই সাঁতার কাটি। অতএব হিম্মত ভাইয়ের 200 পাউন্ড বা কিছু বেশি ওজন হলেও তাকে কাঁধে তুলে ওপরে নিয়ে যেতে আমার খুব একটা কষ্ট হলো না। হিম্মত ভাইয়ের ঘরে বেশ বড় একটা সোফা ছিল, তাতে একজন মানুষ অনায়াসে আরামে শুতে পারে। হিম্মত ভাইকে আমি সেই সোফায় শুইয়ে তার জুতো, মোজা এবং সমস্ত পোশাক খুলে একেবারে উলঙ্গ করে দিলাম। পোশাকগুলো ময়লা হয়েছিল, লন্ড্রিতে দেবার জন্য ক্যাবিনেটে রেখে দিলাম। তারপর বাথরুমে গিয়ে তোয়ালে, সাবান ও 1 গামলা গরম জল এনে হিম্মত ভাইকে বেশ করে পরিষ্কার করে দিলাম।
বাথরুমে তোয়ালে ও গামলা রেখে এসে ড্রেসিং টেবিল থেকে পাউডারের কৌটা নিয়ে হিম্মত ভাইয়ের গায়ে যখন পাউডার বোলাচ্ছি, ঠিক সেই সময় ঘরে ঢুকলেন চন্দ্রাবতী। তাকে দেখেই তো আমার মাথা ঘুরে গেল, কারণ গায়ে সেই ছোট জামাটুকু থাকলেও পরনে সেই চানিয়া নেই, রয়েছে একটি শর্টস। তিনি নিজে কিন্তু বিব্রত হলেন না, বিরক্ত হয়েই বললেন, তোমাকে এসব করতে কে বললো? হ্যাঁ, আমার দিকে হা করে তাকিয়ে দেখছো কি? মেয়ে মানুষ কখনো দেখোনি? আমি কোনো জবাব দিলুম না। এবার বুঝলে তো তোমাকে কি কাজ করতে হবে? হিম্মত ভাই খাটিয়ে খাটিয়ে তোমার দম বার করে দেবে। তোমার এই কাজ না কেউ পছন্দ করেনি। আমিও চাই না যে তুমি এখানে থাকো। তুমি এখান থেকে বিদায় হও তো। আমি কোনো জবাব দিলুম না। এই 200 টাকা দিচ্ছি, নিয়ে চলে যাও। ম্যাডাম জি, আমি চলে যাব নিশ্চয়ই, কিন্তু স্যার না বললে আমি আপনার কথায় যাব না। আমি লক্ষ্য করলুম চন্দ্রাবতীর মুখটা ক্রোধে লাল হয়ে গেল। তবে মর! বলতে বলতে তিনি ঘর থেকে চলে গেলেন। রাগবার তো যথেষ্ট কারণ রয়েছে। আমি থাকলে হিম্মত ভাই যে সহজে মরবে না, কিংবা ওকে মারাও যাবে না। হিম্মত ভাইয়ের স্লিপিং স্যুটের জন্য আমি ঘরে একটা চেস্ট অফ ড্রয়ার খুললাম। উপরের ড্রয়ারে নানান রকম টুকিটাকি সামগ্রী রয়েছে, যেমন 3-4টে ঘড়ি, কয়েকটা পকেট রেডিও, 8-10টা ফাউন্টেন পেন, পকেট রিডিং মেশিন, শেভিং সেট ইত্যাদি। একটা ঘড়ি আর একটা জাপানি পকেট রেডিও আমি আগে প্যান্টের পকেটে পুরে নিলাম। তারপর সেই ড্রয়ার বন্ধ করে পরের ড্রয়ারে দেখলাম থাকে থাকে কিছু পোশাক সাজানো রয়েছে। সেই ড্রয়ারে স্লিপিং স্যুট নেই। পরের ড্রয়ারটা খুলতেই সিল্কের পাজামা স্যুট পাওয়া গেল। হিম্মত ভাইকে পাজামা স্যুট পরিয়ে বিছানায় তুলে শুইয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলুম। নিজের ঘরে ফিরে এসে জামা কাপড় ছেড়ে স্নান করে এলুম, কফির জল চাপালাম। হিম্মত ভাই প্রচুর গুজরাটি খাবার কিনেছিল, আমি তাই থেকে একটা ঠোঙাই করে কিছু খাবার তুলে নিয়েছিল। কফির সঙ্গে সেগুলো সদ্ব্যবহার করা গেল, খিদেও পেয়েছিল। চন্দ্রাবতী এমন আশ্চর্য সুন্দরী একটা মেয়ে, অভিনয় করতে, নাচতে কিংবা গান গাইতে জানে কিনা জানি না, তবে ও যদি কখনো বম্বেতে স্টুডিওতে যায় তাহলে তো ওকে লুফে নেবে বলে আমার বিশ্বাস। সেকালের বৈজয়ন্তীমালা বা বিন্দু কিংবা হেলেন তো ওর কাছে কিছুই না। কিন্তু এমন সুন্দরী মেয়ে, সে এমন কুটিল কেন? প্রতি মুহূর্তে সে তার স্বামীর মৃত্যু কামনা করছে। 10 লাখ টাকা কম নয়। হিম্মত ভাই মারা গেলেও আরও কিছু সম্পত্তি হয়তো ও পাবে। ড্রয়ার খুলে যে ঘড়িটা আর পকেট রেডিওটা এনেছিল, এবার সেই দুটো দেখতে লাগলো। ঘড়িটা বন্ধ ছিল, দম দিতেই চলতে লাগলো। স্টেনলেস স্টিলের আমেরিকান ঘড়ি, দামি নয়, বোধহয় $80-90 হবে। রেডিওটাও বাজতে লাগলো, বেশ সুন্দর আওয়াজ, কয়েকটা স্টেশনও স্পষ্ট ধরা যায়। বড় লোকের সঙ্গে থাকলে এমন আরো কত কি পাওয়া যাবে কে জানে। আমি নিজেও লোকটা ভালো নই, ছোটখাটো চুরিচামারি, অসৎ কাজ এবং কয়েকজন মেয়ের সর্বনাশ করেছি। অবশ্য মেয়েরা নিজেরাই আমার কাছে এসেছে, আমাকে যেতে হয়নি, এবং সকলেই বিবাহিত। সে কাহিনী আলাদা। এইসব ভাবতে ভাবতে আমি অনুভব করলাম আমি চন্দ্রাকে হিংসে করছি, তাকে আমি হিংসে করছি। আশ্চর্য, কিন্তু তাকে আমি হিংসে করছি কেন? সে আমার ঠিক ক্ষতি করছে না, যদিও আমাকে তাড়িয়ে দিতে চাইছে, তাই বলে আমি তাকে হিংসে করতে যাচ্ছি কেন? ও বিনা পরিশ্রমে 10 লাখ পেয়ে যাবে বলে। স্বামী যাতে তাড়াতাড়ি মরে এই জন্যেই চন্দ্রা তাকে মদ ধরিয়েছে। মদ খেয়ে বেহেড মাতাল হয়ে যাতে একটা অ্যাক্সিডেন্ট করে মরে, এই হলো চন্দ্রার উদ্দেশ্য। বিষ খাইয়েও তো হিম্মত ভাইকে মারতে পারে। না না, কিন্তু তাতে অনেক ঝুঁকি আছে, কোথাও না কোথাও প্রমাণ থেকে যেতে পারে। আজকাল ফোরেন্সিক ল্যাবরেটরির লোকেরা অনেক অপরাধ সহজে ধরে ফেলে। এক মৃত মহিলার ব্লাউজে ছোট্ট একটা সুতো লেগেছিল, সেই সুতো পরীক্ষা করবার 1 ঘন্টার মধ্যে খুনি ধরা পড়ে গিয়েছিল। আমার আরেকটা কথা মনে হচ্ছে, চন্দ্রা আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চায়, কারণ তার কার্যসিদ্ধিতে আমি বাধা হতে পারি। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর উদ্দেশ্যটা যে কি তা আমি জানি, কিন্তু চন্দ্রা এটা জানে না। আমি যতদিন হিম্মত ভাইয়ের গাড়ি চালাবো
ততদিন হিম্মত ভাইয়ের মোটর অ্যাক্সিডেন্ট ঘটা এবং সেই জন্য তার মৃত্যু হওয়া অসম্ভব ব্যাপার। হঠাৎ আমার জয়ন্তী ভাইয়ের কথা মনে পড়ল। জয়ন্তী ভাই আমাকে কথা প্রসঙ্গে বলেছিল, চন্দ্রা দেবী সাংঘাতিক মেয়ে। ও একটা লোককে বিয়ে করে কয়েক মাসের মধ্যে তাকে জানালা দিয়ে 7 তলা থেকে নিচে ফেলে দিয়েছিল। হিন্দু ঘরের একজন বউ বিয়ের কয়েক মাসের মধ্যে স্বেচ্ছায় কেন বিধবা হতে যাবে? চন্দ্রাবতী যে তার সেই স্বামীকে জানালা দিয়ে ফেলে দিয়েছিল একথা পুলিশ প্রমাণ করতে পারেনি। প্রমাণ করতে না পারলেও ঘটনাটা তো আর মিথ্যে হয়ে যায় না। সেই স্বামীও কি ইন্স্যুরেন্স করে রেখেছিল? চন্দ্রাবতী কি সেই বাবদ টাকা পেয়েছিল? ঘটনাটা বরোদাতে ঘটেনি, ঘটেছিল বোম্বেতে। হিম্মত ভাইয়ের সঙ্গে চন্দ্রাবতীর নাকি বোম্বেতেই আলাপ হয়েছিল এবং সেখানেই বিয়ে হয়েছিল। আমি নিজে বোম্বে বা বরোদার ছেলে নই, এদের আচার ব্যবহার ও ভাষা সম্বন্ধেও কিছু জানি না। হিম্মত ভাই একজন বিখ্যাত ব্যক্তি, তার বিষয়ে অনেক কিছু জানা যায়। ওই তো ড্রয়ারে একটা কাগজের ক্লিপিং বসানো ফাইল পেয়েছে, তাতেই তো কত কি লেখা আছে। কিন্তু চন্দ্রাবতী, ও যখন বাড়ি থাকবে না সেই সময় একদিন ওর শোয়ার ঘরে ঢুকে ওর বাক্সপত্র ঘেঁটে দেখতে হবে ওকে ব্ল্যাকমেল করার মতো লাভ লেটার বা কোনো ফটো পাওয়া যায় কিনা। অবশ্য তার আগে আমি একটা কাজ করতে পারি। জয়ন্ত ভাই তো একসময় কেন এখনো হয়তো কলগাল সাপ্লাই করে। চন্দ্রাবতী নিশ্চয়ই একসময় কলগাল ছিল এবং এখনো ওই পেশা ছাড়েনি। ওর বিষয়ে কি জয়ন্ত কিছুই জানে না? হতেই পারে না। দরকার হলে জয়ন্তের জন্য ব্ল্যাক মার্কেট থেকে কেন, হিম্মত ভাইয়ের কাবার্ডেই তো কত রকম বিলিতি মদ আছে, তারই এক বোতল জয়ন্তকে না হয় ঘুষ দেব। চন্দ্রাবতীর যদি কোনো সিক্রেট জানতে পারি। জয়ন্তী ভাই যদি মোটা টাকা চায় তাহলে কি প্রাইভেট ডিটেকটিভ লাগাবো? কিন্তু এখানে তো কোনো প্রাইভেট ডিটেকটিভকে আমি চিনি না। সে না আবার উল্টে আমাকে ব্ল্যাকমেল করে। এখানে এই বরোদা শহরে আমার একমাত্র পরিচিত ব্যক্তি বলতে জয়ন্তী ভাই। যা কিছু করবার তার সঙ্গেই পরামর্শ করে করব। আমি যদি শেষ পর্যন্ত চন্দ্রাকে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায় করতে পারি তাহলে না হয় কিছু শেয়ার জয়ন্তকেও দেওয়া যাবে। চাই কি 10 লাখের অর্ধেকও জুটে যেতে পারে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো শর্টস পরে বিছানায় শুয়ে কড়িকাঠের দিকে চেয়ে আকাশ কুসুম ভাবতে লাগলাম। আমেরিকায় গিয়ে আমার বসবাস করার দীর্ঘদিনের ইচ্ছে। মোটা থোক কিছু টাকা পেলে দেশ থেকে কেটে পড়ব। একটা দ্রুত উপায় তো আছে, খুন। হিম্মত ভাইকে খুন করা খুব সহজ। পুলিশ কাহিনী পড়ে যা জেনেছি তাতে বুঝেছি যে খুন করা যত সহজ ধরা পড়াও তত সহজ। হিম্মত ভাই খুন হলে পুলিশ প্রথমে সন্দেহ করবে তার স্ত্রী চন্দ্রাবতীকে, কারণ চন্দ্রাবতীর একটা মোটিভ আছে। স্বামী মরলে ইন্স্যুরেন্সের 10 লক্ষ টাকা সে পাবে। পুলিশ ইনকোয়ারি করে জানতে পারবে যে চন্দ্রা নিজে তার স্বামীকে খুন করেনি, কারো সাহায্য নিয়েছে। সাহায্য নেবার মতো কাছের একজনকে সন্দেহ করা স্বাভাবিক, আর সেই কাছের একজন আমি। আমাকে পুলিশ সন্দেহ করবে। পুলিশ ছাড়া আছে ইন্স্যুরেন্স কোম্পানি, তারাও কি সহজে ছাড়বে নাকি? তাদেরও ডিটেকটিভ আছে, মানুষ মরলেই তারা টাকা দিয়ে দেবে নাকি? চন্দ্রার প্ল্যানটা কিন্তু ফুল প্রুফ। স্বামীকে সে খুন করতে যাচ্ছে, কিন্তু নিজে হাতে তো নয়, এমনকি কারো সহায়তা ছাড়াই। একে বলা যেতে পারে রিমোট কন্ট্রোল মার্ডার। এখানে সুইচ টিপলাম, ওখানে আলো জ্বলল। মত্ত অবস্থায় গাড়ি চালালে বা স্টেপ রাস্তা দিয়ে হাঁটলেই সেই মাতাল মরতেই পারে, এবং শর্ত অনুসারে ইন্স্যুরেন্সের টাকাও পাওয়া যেতে পারে। তবে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ঠিকঠাক জমা পড়ে থাকা চাই। চন্দ্রাবতী তো চাইছে হিম্মত ভাই তাড়াতাড়ি মরুক। আমি কি সেই কাজটা এগিয়ে দিতে পারি না? অবশ্যই বিনা স্বার্থে নয়। সেই যে লোকটা যাকে চন্দ্রা জানালা দিয়ে ফেলেছিল, অথচ চন্দ্রার কোনো শাস্তি হয়নি, সেই ব্যাপারটা নিয়ে একটু খোঁজ খবর নিলেই হয়। আমি না হয় চন্দ্রার সঙ্গে ষড়যন্ত্র করে সাক্ষী রেখে একদিন গ্রিন পার্ক থেকে ছুটি নিয়ে কোথাও গেলুম এবং একসময় লুকিয়ে ফিরে এসে হিম্মত ভাইকে তুলে ছাদ থেকে নিচে ফেলে দিলুম। তাহলে কেমন হয়? চন্দ্রা কি এতে রাজি হবে? জয়ন্তী ভাইয়ের সঙ্গে একটু কথা বলা যাক, সে চন্দ্রার অতীত কাহিনী কিছুটা বলতে পারে কিনা। জানতে হবে চন্দ্রা তার প্রাক্তন স্বামীকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে খুন করে ইন্স্যুরেন্সের টাকা পেল কিনা। জয়ন্তী ভাই খবরের কাগজের লাইনের লোক, একসময় কলগাল নিয়ে ব্যবসা করেছে, এখনো করে বোধহয়।
ওর সেক্রেটারি প্রীতি হয়তো বান্ধবী জোগাড় করে আনে। হিম্মত ভাইয়ের এলগেন ঘড়িটা হাতে পড়াই ছিল। কবজি ঘুরিয়ে দেখলাম 7টা বেজেছে। বরোদায় সবে সন্ধ্যা হচ্ছে। জয়ন্তর অফিস এখনো হয়তো খোলা আছে। তাছাড়া শুনেছি জয়ন্ত ওই বাড়িতেই থাকে, হয়তো ওর অফিসের পেছনের ঘরখানায়। জয়ন্তকে একবার টেলিফোন করে দেখা যাক সে আছে কিনা। তবে এখান থেকে নয়। জুতো আর হাওয়াই শার্ট পরে বেরিয়ে পড়ল। এ বাড়ি থেকে ফোন করব না, খেয়ে জানে চন্দ্রা যদি আমাদের কথাবার্তা শুনে ফেলে। কাছেই ছানি বাস স্ট্যান্ড, সেখানে একটা কাপড়ের দোকানে টেলিফোন আছে। ফোন করতে পুরো 1 টাকা নিয়ে নিল। জয়ন্ত নিজেই ফোন ধরল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে বেটা, এখনো অফিসে আছিস? হঠাৎ অসময় কি দরকার? বড় ক্লায়েন্ট পেয়েছিস নাকি? না, তা পাইনি, তবে তোর হয়তো কিছু রোজগার হতে পারে আর 1 বোতল অরিজিনাল হোয়াইট হর্স বা ব্ল্যাক হোয়াইট খাওয়াতে পারি। বেশ, চলে আয়। প্রীতি আছে, ওকে ছুটি দিয়ে দে। কিন্তু আমার যে একটা ছুরির সঙ্গে ডিনার খাওয়ার কথা আছে রে, কাল আয় না। না রে, আজই দরকার। ছুটির সঙ্গে ডিনারটা না হয় কালই ঠিক কর। আমি তোকে হুইস্কির বোতলটা কালই পৌঁছে দেবো, তোদের পার্টিটা জমবে ভালো। ওই মেয়েটা ড্রিঙ্ক করে তো? স্মোক তো করে জানি, তবে ড্রিঙ্কস হয়তো করে না। মেয়েটা কে? আরে একটা হাই ক্লাস মডেল। আমার একটা ক্লায়েন্ট আছে, সুইম স্যুট ম্যানুফ্যাকচার করে। তার জন্য নিউজ পেপার, সিনেমা স্লাইড আর টিভি এর জন্য ছবি চাই। ছুরি থাকে বোম্বেতে, তবে বড়দার মেয়ে। বোনের বিয়েতে এখানে এসেছে, খবর পেয়ে পাকড়াও করেছে। হাই রেট, তুই কিছু টাকা দিলে। আরে সে ব্যবস্থা হবে। আমি তাহলে নেক্সট বাসে তোর অফিসে যাচ্ছি। পরের বাস আসতে তখনও দেরি ছিল। ছানিতে বেশ গুঁড়ি মোটা বেটে খাটো গোলাকার একটা তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল তলায় একটা চায়ের স্টলও আছে। চা খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু দেখতে পেলাম এক বেশ লম্বা চওড়া একজন যুবতী স্লিভলেস ব্যানলেন আর জিন্স পরে চা খাচ্ছে। অতএব আমারও চা খেতে ইচ্ছে হলো। 10 মিনিটের মধ্যে রানলি না ফার্টিলাইজার নগর কোথা থেকে বড়দায় বাস এসে পড়ল। আমি উঠে পড়লাম। ভেবেছিলাম মেয়েটাও উঠবে, কিন্তু সে উঠল না। সে দেখি একটা স্কুটারে স্টার্ট দিচ্ছে। জয়ন্তী ভাই তার ছোট অফিসে আমার জন্য অপেক্ষা করছিল। প্রীতিকে ছুটি দিয়েছিল। প্রীতি তার হ্যান্ডব্যাগ গুছিয়ে আয়না দেখে মুখখানা একটু মেরামত করে নিচ্ছিল। প্রীতি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি পকেট থেকে 1 প্যাকেট ইম্পোর্টেড সিগারেট বার করে ওর সামনে রেখে বললাম, ধরাও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বোতল কাল নিশ্চয়ই পাবে। আমার কর্তার ঘরে কাবার্ড ভর্তি নানান রকম বিলিতি মাল আছে। আমরা দুজনে 2টো সিগারেট ধরালাম। ব্যাপারটা তো আর্জেন্ট কেন? তুমি কি তোমার সেই মডেলের সঙ্গে ডিনার আজ ক্যান্সেল করেছো? এখনো করিনি। তোমার কথাগুলো শুনে যা করবার করব। ডিনার ক্যান্সেল করতে হবে না, তুমি বরং 8 ঘন্টা পিছিয়ে দাও। বলো তো, আমিও তোমার সঙ্গে ডিনারে যেতে পারি, সব খরচ আমার। বলো কি, রাতারাতি আবু হোসেন বনে গেলে নাকি? ঠিক আছে, আমি আসমা মানে আমার মডেলকে ফোন করে দিচ্ছি। আসমা আসলে এয়ার হোস্টেস ছিল, সে চাকরি ছেড়ে দিয়ে আজকাল মডেলিং করছে। দোষের মধ্যে আসমা খুব ফর্সা নয়, কিন্তু ফটোগ্রাফিতে ফর্সা কালোতে কিছু এসে যায় না। এবার বলো তো, তোমার বিজনেসটা কি? আরও ক্লায়েন্ট কেড়ে নিতে হবে? না, সেসব ব্যাপারই নয়। আচ্ছা, তুমি সেদিন বলছিলে না হিম্মত ভাইয়ের বউ তার আগের স্বামীকে জানালা দিয়ে নিচে ফেলে দিয়েছিল? হ্যাঁ, ওই রকমই একটা ঘটনা ঘটেছিল বটে। তবে চন্দ্রলেখা সে লোকটাকে ফেলে দিয়েছিল, নাকি লোকটা টাল সামলাতে না পেরে পড়ে গিয়েছিল, অথবা সুইসাইড করেছিল, তা আমি বলতে পারবো না। মোট কথা, চন্দ্রলেখা নয়, চন্দ্রাবতীর ঘর থেকে জানালা দিয়ে একটা লোক নিচে পড়ে মারা গিয়েছিল, এটা নিশ্চিত তো? নিশ্চিত মানে? খবরের কাগজে কিছু পড়েছি, লোকমুখে কিছু শুনেছি। এর মধ্যে কতখানি কি নিশ্চিত তা কি কেউ বলতে পারে নাকি? তোমার তো অনেক কিছু জানা আছে, হাই সোসাইটির অনেক খবর রাখো, প্রায়ই বম্বে যাও। তাই তোমাকে জিজ্ঞাসা করছি। মহিলার সঙ্গে আমার হালে পরিচয় হয়েছে, অপূর্ব সুন্দরী এবং একটি সেক্স বম্ব। তাই তার বিষয়ে কিছু জানতে আগ্রহ হচ্ছে। ভেতরে আরও কিছু আছে। তুমি কি মেয়েটাকে ব্ল্যাকমেল করতে চাইছো নাকি? না ভাই, ব্ল্যাকমেলের ব্যাপারটা নেই। আমি যদি ওর বিষয়ে কিছু গোপন তথ্য জানতে পারি, তাহলে হয়তো মেয়েটার সঙ্গে কিছুটা ফষ্টি নষ্টি কিছুটা, বুঝতেই পারছো, এই আর কি। তুমি যদি আমাকে কতগুলো খবর জেনে দিতে পারো, তাহলে আমি তোমার বম্বে যাওয়া আসা বাবদ এক্ষুনি ক্যাশ 500 টাকা দেবো। আর আমার কাজ যদি উদ্ধার হয়, তাহলে তোমাকে 5000 টাকা দেবো।
এসব খবর তো তুমি নিজেই বোম্বে গিয়ে কোর্ট ফাইল থেকে জেনে আসতে পারো, আমাকে কেন? ন্যাকামি করো না তো। কোর্টে যা হয়েছে তার মধ্যে তো গোপন কিছু নেই। আমি চাই গোপন খবর। তুমি তো কলগালদের একজন পান্ডা। আমার দৃঢ় বিশ্বাস চন্দ্রা নিজে কলগাল এবং এখনও সেই পেশা সে ছাড়েনি। কোটিপতিরা ওর ক্লায়েন্ট। তুমি ঠিক ধরেছ অসিত, চন্দ্রলেখা কলগাল। ওর আসল নামই চন্দ্রলেখা। প্রথমবার বিয়ে করার সময় নামটা বদলেছে। যাই হোক ভাই, আমি একবার কলগাল নিয়ে ভীষণ ঝামেলায় পড়েছিলাম। দিন 10 পুলিশ লকআপেও ছিলাম। অতি কষ্টে ছাড়া পেয়েছিলাম। নাক কান মলছি ভাই, আমি আর ওসব পথে নেই। আরে তোমার বিপদটা কোথায়? তুমি বম্বে যাবে, সেখানে তোমার জানাশোনা অনেক লোক আছে, তাদেরই কাছ থেকে আমাকে পুরো খবরটা এনে দেবে। লোকটাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল নাকি লোকটা নেশার ঘরে জানালা থেকে লাভ মেরেছিল, আদালতের সিদ্ধান্ত কি? এরপরে ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাপার আছে। ইন্স্যুর করা ছিল কি? কত টাকা? চন্দ্রা কি ইন্স্যুরেন্সের টাকা পেয়েছে? মানে ব্যাপারটা সব কিছু আমি জানতে চাই আর কি। আমি বোম্বে গেলে আমার অফিস দেখবে কে? কেন আমি দেখবো? আমি তো সবই জানি। তাছাড়া প্রীতি আছে এবং এই কয়েকটা দিন তোমার অফিস দেখাশোনার জন্য কোনো পয়সা নেব না আমি। তবে যদি নতুন কোনো ক্লায়েন্ট আনতে পারি তার বাবদ কমিশন আমি নিশ্চয়ই দাবি করব। আমি চাই তুমি আজই রাত্রে বরোদা বম্বে এক্সপ্রেসে চলে যাও। এই নাও 500 ইন ক্যাশ প্লাস 100 ফর দ্য ডিনার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা না হয় ফিরে এসে নিও। কালই যাব? এত তাড়াতাড়ি কেন? যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি টাকা পাবে। 5,000 টাকা এখন পাবে না, ওটা পাবে আমার কাজ হাসিল হলে। এই মরেছে, তুমি তো দেখছি আমাকেও এর মধ্যে জড়াবে। আচ্ছা ইডিয়েট, তো এই জন্যই না তোমার ব্যবসার কোনো উন্নতি হচ্ছে না। তুমি আমাকে কয়েকটা খবর দেবে, সেই খবরগুলো আমি কাজে লাগাবো, কিন্তু সেই খবর যে তুমি আমাকে দিয়েছো তার প্রমাণ কোথায়? আর তুমি যে চন্দ্রাবতীর কেলেঙ্কারি জানতে বোম্বে যাচ্ছ তার প্রমাণ কোথায়? তুমি তো যাচ্ছ তোমার বিজ্ঞাপনের কাজে এবং সেই কাজও কিছু করে আসবে। নগদ 5,000 টাকা মুফতে আসে নাকি? হ্যাঁ, চল, ডিনারের সময় হয়ে এলো। ওদিকে ট্রেন বোধহয় রাত 11:30টায় ছাড়ে, ভোরে বম্বে পৌঁছবে। ঠিক আছে, তুমি আমার বন্ধু লোক, কিন্তু দেখো ভাই আমাকে ফাঁসিও না জানো। কাল মঙ্গলবার, পরশু বুধবার। তুমি সব খবর সংগ্রহ করে বুধবার রাতেই বম্বে বরোদা এক্সপ্রেসে বরোদা ফিরবে। আমি বৃহস্পতিবার খবর নেব। তোমার ফোন নম্বর কত? না 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 না, আমাকে ফোন করতে হবে না। আমি বসকে অফিসে পৌঁছে দিয়ে ফেরার পথে তোমার অফিসে আসব। দেখো ভাই অসিত, আমি নিজে যেমন সেফ থাকতে চাই তেমনি চাই তোমারও যেন কোনো বিপদ না ঘটুক। আমি কি এতই বোকা নাকি? হ্যাঁ, তোমার সঙ্গে কাজ কারবার করছি আর তুমি বুঝছো না? যাক ভাই, যা ভালো বোঝো করো, আমাকে ফাঁসিও না, নিজেও যেন ফেঁসো না। জানি না তুমি কোন আলেয়ার পিছনে ছুটছো। আমি অতি চালাকের মতো হেসে বিদায় নিলাম। জয়ন্তী ভাইয়ের কাছ থেকে ফেরবার পথে স্টেশনের সামনে হোটেলে রাজস্থান স্পেশাল রুটি আর 2 গ্লাস দুধ খেয়ে গ্রিন পার্কে ফেরলাম। চন্দ্রা কোথাও বেরিয়েছে, তার ক্যাডিলাক গাড়িটা নেই। এই সুযোগে একবার হিম্মত ভাইকে দেখে আসি সে কি করছে। পার্টি পেটে পেয়ে হিম্মত ভাইয়ের ঘরে ঢুকলো। ভদ্রলোক শুয়ে আছেন, জ্ঞান ফিরেছে, চোখ রক্তবর্ণ। পাশের টেবিলে 8 বোতল স্কচ রয়েছে। বাকি 8 বোতল শেষ করেছেন নাকি? আমার দিকে ভালো করেই চেয়ে দেখলেন, কিছু বললেন না। বিছানার কাছে এগিয়ে গেলাম 2-4টে মামুলি কথা বলতে, কিন্তু কাছে গিয়েই ভয় পেয়ে গেলাম। আগে চোখে পড়েনি, এখন দেখলাম ওর হাতে রয়েছে .38 বোরের একটি অটোমেটিক রিভলভার। রিভলভারটা আমি দেখতে পেয়েছি বুঝতে পেরে তিনি সেটা বালিশের নিচে ঢুকিয়ে দিলেন। বেশ বিরক্ত হয়ে বললেন, দরজায় নক না করে বা কিছু না বলে যে তুমি হঠাৎ আমার ঘরে ঢুকলে, কি দরকার? কি চাই তোমার? না স্যার, আমার কিছু চাই না। অফিস থেকে যখন ফিরেছিলেন তখন আপনার শরীরটা ভালো ছিল না, তাই এখন দেখতে এসেছিলাম আপনি কেমন আছেন বা আপনার কিছু দরকার আছে কিনা। দরজায় নক না করে আসাটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। তার বিরক্ত হওয়ার কারণ তো থাকতেই পারে। হাতে একটা অটোমেটিক ছিল, তার স্ত্রী তাকে হত্যার ষড়যন্ত্র করছে এটা জেনেই তিনি বোধহয় অটোমেটিকটা সবসময় কাছে রাখেন। এক্ষেত্রে হঠাৎ কেউ ঘরে ঢুকলে কিছু ঘটে যেতেই পারে। তার উপর তিনি তো আবার সর্বদাই মদে চুর হয়ে থাকেন। স্যার, আজ রাত্রে ক্লাবে যাবেন নাকি? কটা বেজেছে? আমার স্যার ঘড়ি নেই, বলেই আমার নজরে পড়ল এলগিন ঘড়িটা আমার হাতেই বাঁধা আছে। ঘড়ি নেই? আচ্ছা, এক কাজ করো তো, ওই ড্রয়ারটা খোলো, দেখো 5টা রিস্টওয়াচ আছে, একটা ওমেগা আছে, সেইটাই নিয়ে যাও। আমি উঠে ড্রয়ার খুলে বললাম, হ্যাঁ স্যার,
7-8টা ঘড়ি রয়েছে, কিন্তু ওমেগাটা গোল্ডেন স্যার। অত দামি ঘড়ি আমার চাই না স্যার। আমি স্ট্রে ভাইটালের এই করোনেট ঘড়িটা নিচ্ছি। যা তোমার ইচ্ছে। দেখো তো, কয়েকটা ট্রানজিস্টার আছে বোধহয়। এগুলো সব আমার উপহার পাওয়া। একটা সোনি আছে না? আছে স্যার। তুমি তো একা থাকো, রেডিওটা তুমি নাও। আমি আজ রাতে আর কোথাও যাব না, শরীরটা আজ ভালো নেই। ঠিক আছে স্যার। আমি এক ফাঁকে হিম্মত ভাইকে লুকিয়ে এলগেট ঘড়িটা খুলে হাতে পরে নিলাম। তারপর দেখতে লাগলাম ট্রানজিস্টারটা চালু আছে কিনা। চালু আছে। ঘড়ি অবশ্যই বন্ধ ছিল। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। মিসেস বাড়ি আছেন কিনা জানো? না স্যার, তিনি বাড়ি নেই, গ্যারেজে তার গাড়িও নেই। এই সময় তো তিনি প্রায়ই বাড়ি থাকেন না। কোথায় গেছেন তুমি বা কি করে জানবে? যাকে মরুকে, আর তো মাত্র কটা দিন, তারপরে বুঝবে ঠেলার নাম বাবাজি। হিম্মত ভাইয়ের মেজাজ একটু ভালো দেখে আমি সাহস করে বলি, কিন্তু স্যার, মিসেস শাহ চান না যে আমি আপনার চাকরি করি। তিনি আমাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছেন। চুপ করো তো। আমি জানি যেমন আছো তেমনি থাকো। বিয়ে করেছো নাকি? না স্যার। খুব ভালো কাজ করেছো। বিয়ে করবে না, তার চেয়ে সাময়িকভাবে রক্ষিতা রাখতে পারো। কিন্তু খবরদার, বিয়ে করেছো কি মরেছ। এই আমি এমন মরেছি। আমি কি আগে ড্রিঙ্ক করতুম নাকি? ওই মাগেই আমার সর্বনাশ করে ছেড়েছে। অমন সুন্দরী মেয়ে যে অমন বদমাইশ হতে পারে কে জানতো? টাকা ছাড়া আর কিছুই জানে না, অথচ সে টাকা খরচ করতেও জানে না। তবু টাকা চাই, টাকা টাকা টাকা, টাকার পাহাড় জমাবে। হিম্মত ভাই একটু থামলেন, আরেকটু স্কচ খেলেন, তারপর আবার আরম্ভ করলেন। চন্দ্রা আমার মুখের দিকে চেয়ে আছে কখন আমি মরব। মরলেই ও অনেক টাকা পাবে। ওর নামে আমি 10 লাখ টাকা ইনশিওর করে রেখেছি। আর নতুন গড়ে ওঠা ওলোকাপুরীতে একটা 3তলা বাড়িও করে রেখেছি। সে বাড়ির ভাড়া থেকে সব খরচ খরচা বাদ দিয়ে মাসে 6,000 টাকা আয় হয়। কিন্তু আমি মরলে চন্দ্রা একটি পয়সাও পাবে না। উল্টে আমার দেনা শোধ করতে করতে ও ফতুর হয়ে যাবে। এই বাড়ি, বড়দায় 2টো বাড়ি, তামাকের ক্ষেত সব পেয়েও ধার শোধ হবে না। তবে ওর নিজের হয়তো কিছু গয়না আছে, সে আর কত। আমি মরে ওর উপর প্রতিশোধ নেব। আমি মনে মনে ভাবি, তাহলে আমি যে ইন্স্যুর পলিসিখানা দেখেছি তার বুঝি নিয়মিত প্রিমিয়াম দেওয়া হয়নি, আর এই সব সম্পত্তিও বুঝি বন্ধক দেওয়া আছে। সুদও দিতে হচ্ছে প্রচুর। তবুও নিশ্চয়ই কিছু টাকা বা কোনো একটা আয় আছে, নইলে এসব চলছে কি করে? হয়তো অলকাপুরের বাড়িখানা উনি এমনভাবে বাঁচিয়ে রেখেছেন যাতে ওর ওপর কারো হাত না পড়ে। কিন্তু সে বাড়ি চন্দ্রা যদি না পায় তো পাবে কে? সামনের শনিবার আমার খেলা শেষ। তারপর আমি আর কোম্পানির ডিরেক্টর থাকছি না। ওরা আমাকে তাড়িয়ে দেবে, আর সঙ্গে সঙ্গে আমার দেনাদারেরা নেকড়ের পালের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। হঠাৎ তাঁর খেয়াল হলো তিনি কি বলছেন। আমাকে ধমকে বললেন, বোকার মতো দাঁড়িয়ে শুনছো কি? এখনো ঘড়ি আর রেডিও পাওনি? ঠিক আছে, ওই ড্রয়ার থেকে নিয়ে নাও, তারপর ঘর থেকে বেরিয়ে যাও। না বলে বা সাড়া না দিয়ে কখনো আমার ঘরে ঢুকবে না। হিম্মত ভাই যে আমাকে ঘড়ি আর রেডিও দিয়েছেন তা তিনি ভুলে গেছেন। আমি মানুষটা তো ভালো নই, বাইরে সবাই আমাকে ভালো বলে জানে, কিন্তু ভেতরে আমি ভীষণ কুটিল। সাধুতা দেখাতে গিয়ে ওমেগা ঘড়িটা নিয়ে নিই, কিন্তু এখন লোভ হচ্ছিল। তাই আমি আর কথাটি না বলে ড্রয়ার খুলে ওমেগা রেস্ট ওয়াচখানা এবং একটা ট্রানজিস্টার পকেটে ফুললাম। পকেট ট্রানজিস্টারের সঙ্গে যে একখানা খাম উঠে এসেছে সেটা খেয়াল করে নিই। ড্রয়ার বন্ধ করে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি আর কথাটি না বলে দরজাটা বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। নিজের ঘরে ফিরে এসে পকেট থেকে ঘড়ি 2টো আর রেডিও 2টো বার করলাম। 2টো ঘড়ি আর 2টো রেডিওর ভালো দাম পেলেই ছেড়ে দেবো। কিন্তু এই খামখানা কি? হ্যাঁ, এটাই কি আছে? ক্রিসমাস কার্ড নাকি? খাম খুললাম, ভেতরে 2খানা ফটোগ্রাফ। আর এই সর্বনাশ, এই যে দারুণ ছবি! একখানা ছবিতে চন্দ্রা একটা সোফায় নগ্ন হয়ে বসে আছে। একজন যুবক তার ডান হাত দিয়ে চন্দ্রাকে জড়িয়ে ধরে তাকে চুম্বন করছে। দুজনকেই স্পষ্ট চেনা যাচ্ছে।
ছবিখানি রীতিমতো অশ্লীল। অন্য ছবিখানাও আরেক যুবকের সঙ্গে আলিঙ্গন ও চুম্বনরত হলেও ওটাকে অশ্লীল বলা চলে না। দারুণ জিনিস পাওয়া গেছে। এই ছবি দেখি এই চন্দ্রাকে ঘায়েল করব। যেভাবে হোক হিম্মত ভাই এই ছবি সংগ্রহ করেছেন, কিন্তু তিনি তো এই ছবির সাহায্যে চন্দ্রাকে ডিভোর্স করতে পারতেন। এই ছবি কি তবে জাল নাকি হিম্মত ভাইয়েরও এমন কীর্তির ছবি চন্দ্রার কাছে আছে? আর ছবিগুলো লুকিয়েও তো রাখেননি হিম্মত ভাই। চক্রান্তের মায়াজালে বন্দি প্রেমিক পর্বটি এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব খুব শিগগির আপনাদের জন্য। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, শৈবাল, বিবেক, পারবিতা ও অমৃতার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে খুব শিগগির পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।